আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। কেন এতটা কষ্ট আমার জীবনে? কেন সবাই এত অবহেলা করে আমাকে? আমি কি মানুষ না, নাকি আমি কারো ভালোবাসার যোগ্য না? সবাই এমন ব্যবহার করে যেন আমি কোনো জন্তু জানোয়ার। ছোটবেলা থেকে শুধু অবহেলাই পেয়েছি, নিজের বলতে কেউ ছিল না যে আমার মাথায় হাত রেখে বলবে সব ঠিক হয়ে যাবে। যখনই একটু ভালোবাসা খুঁজতে গেছি, তখনই বদলে পেয়েছি অপমান আর তাচ্ছিল্য। সবাই শুধু আমার ভুলগুলি দেখেছে, কিন্তু আমার ভেতরের কষ্টটা কেউ দেখার চেষ্টা করেনি। ইমন শুয়ে শুয়ে কথাগুলো ভাবছে। সে নিজের কষ্ট নিজের মধ্যেই সবসময় রাখে, কখনো প্রকাশ করে না। আমি কি এতটাই খারাপ? কেন কেউ একবারও জানতে চায় না আমার বুকের ভেতর কতটা যন্ত্রণা জমে আছে? প্রতিদিন হাসি মুখে সবার সামনে দাঁড়াই, অথচ ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়েছে। কিন্তু আমার কান্না দেখার মতো যেন কেউ নেই। আজ পর্যন্ত কেউ আমাকে আপন করে ডাকেনি, কেউ বলেনি তুই একা না, আমি আছি তোর পাশে। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন, যখন নিজের মানুষগুলোও আমাকে বিশ্বাস করে না। তারা অন্যের কথা বিশ্বাস করে, কিন্তু আমার একটা কথাও শুনতে চায় না। মাঝে মাঝে মনে হয়, হঠাৎ করে যদি আমি সবার জীবন থেকে হারিয়ে যাই, তাহলে হয়তো কেউ খেয়ালই করবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে হাত দিয়ে চোখ মুছে নিল। আমি ক্লান্ত, খুব ক্লান্ত। আর পারছেন এভাবে প্রতিদিন অপমান আর অবহেলার বোঝা বয়ে বেড়াতে। কিন্তু মনে রাখবে, আজ যাকে তোমরা তুচ্ছ মনে করছো, একদিন হয়তো সেই ছেলেটাই নিজের পরিচয়ে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। আর কেউ সেদিন তার অতীতের কান্নাগুলো দেখতে পাবে না, শুধু তার সফলতাই দেখবে। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ইমনের চোখে ঘুম নেই। ছোট্ট অন্ধকার ঘরটায় একা শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে সে। তার বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো যেন আজ আরো বেশি করে তাকে কাঁদাচ্ছে। চোখের কোণ বেয়ে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ছে। সে বারবার চোখ মুছছে, কিন্তু কান্না থামছে না। ইমন যখন মাত্র 10 বছরের, তখন এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। সেই দিনটাই তার জীবনটা বদলে দিয়েছিল। সেদিনের কথা মনে পড়তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। মা, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? আমি তো তোমাকে খুব ভালোবাসতাম। নিজের মনে বলেই আবার কান্নায় ভেঙে পড়ল সে। বাবার মৃত্যুর পর তার চাচা তাকে নিজের বাসায় নিয়ে আসেন। চাচা মানুষ হিসেবে খুব ভালো, তিনি ইমনকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। কিন্তু সমস্যা হলো, তার চাচি কখনোই ইমনকে পছন্দ করতেন না। এত বড় একটা বোঝা ঘাড়ে নিয়ে আসার কি দরকার ছিল? বোঝা বলছো কেন? ও আমার ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে হলেই কি, ওর খরচ কে চালাবে? সেদিন থেকেই শুরু হয়েছিল ইমনের অবহেলার জীবন। আজও সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সকালে ঘুম থেকে উঠেই বাসার সব কাজ করতে হয় তাকে। বাসন মাজা, ঘর পরিষ্কার করা, বাজার থেকে জিনিস আনা, সব কিছু। একটু ভুল হলেই শুরু হয়ে যায় বকাঝকা। কয়েক ঘন্টা আগের ঘটনা মনে পড়তেই ইমনের বুকটা আবার ভারী হয়ে গেল। সন্ধ্যায় কলেজ থেকে ফিরে খুব ক্ষুধা পেয়েছিল তার। সে রান্নাঘরে গিয়ে দেখলো সবাই খেয়ে ফেলেছে। চাচি আমার জন্য খাবার রেখেছেন? এতক্ষণ কোথায় ছিলে? কলেজে ছিলাম। কলেজে ছিলে নাকি ঘুরে বেরিয়েছো কে জানে? চাচি, আমার খুব ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগলেই খাবার পাওয়া যায় না, আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে আসো। পরে ধুয়ে দিলে হবে না? আমার সাথে তর্ক করছো? না চাচি। তাহলে যা বলছি তাই করো। ক্ষুধায় পেট জ্বলছিল, তবুও কিছু না বলে কাপড় ধুতে চলে গিয়েছিল ইমন। কাজ শেষ করে যখন খাবার খেতে এসেছিল, তখন প্লেটে মাত্র সামান্য ভাত আর তরকারি ছিল। সেইটুকুই খেয়ে পানি খেয়ে নিজের রুমে চলে এসেছিল। শুধু বাসায় নয়,
কলেজেও তার অবস্থা খুব খারাপ। সেখানে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। তার পুরনো জামা কাপড় দেখে কেউ বন্ধু হতে চায় না। ক্লাসে ঢুকলেই কেউ না কেউ খোঁচা মেরে কথা বলে। একদিন তো পুরো ক্লাসের সামনে তাকে অপমান করা হয়েছিল। এই যে ইমন, তোর শার্টটা কি দাদার আমলের? আরে না, এটা মনে হয় জাদুঘর থেকে নিয়ে আসছে। ওর সাথে কথা বলিস না, গরিবের আবার এত স্বপ্ন। পুরো ক্লাস হেসেছিল, কিন্তু ইমন শুধু চুপচাপ মাথা নিচু করে বসেছিল। কারণ সে জানে প্রতিবাদ করার মতন কেউ তার পাশে নেই। এইসব ভাবতে ভাবতে ইমন বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ, আমি কি সত্যি এত অসহায়? আমি কি কোনোদিনও ভালো একটা জীবন পাবো না? কোনোদিনও কি কেউ আমাকে বুঝবে না? দূরে আকাশে একটা তারা জ্বলজ্বল করছে। ইমন সেই তারাটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো হয়তো তার মা বাবা কোথাও থেকে তাকে দেখছেন, হয়তো তার কষ্টগুলো দেখছেন, হয়তো একদিন সব বদলে যাবে। কিন্তু সেদিনটা কবে আসবে সে তো জানে না। ক্লান্ত শরীর নিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল ইমন। চোখ দিয়ে নীরবে পানি ঝরতে লাগলো। একসময় কান্না করতে করতে ঘুমিয়ে গেল সে। আর তার অজান্তেই ভাগ্য তার জন্য এমন এক অধ্যায় লিখতে শুরু করেছে যা একদিন সবাইকে অবাক করে দেবে। রাতের কান্না আর কষ্টগুলো বুকে নিয়েই ঘুমিয়ে পড়েছিল ইমন। কিন্তু তার জীবনে শান্তি বলে কিচ্ছু নেই। ভোর না হতেই নতুন দিনের সাথে আবার শুরু হলো সংগ্রাম। ফজরের আজানের কিছুক্ষণ পরেই ইমন, ইমন, মরেছিস নাকি? এখনো ঘুমাচ্ছিস? জি চাচি, উঠছি। উঠছি না, উঠ। বাসার সব কাজ পড়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। রাত ভর কান্নার কারণে মাথাটাও ব্যথা করছে, কিন্তু এইসব বলার মতো কেউ নেই। ইমন ধীরে ধীরে বিছানা থেকে নামলো। আগে উঠান ঝাড়ু দে, তারপর রান্নাঘরের বাসন ধুবি, তারপর বাজারে যাবি। আচ্ছা চাচি। শীতের সকাল, সবাই তখনও আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু ইমন হাতে ঝাড়ু নিয়ে উঠোন পরিষ্কার করছে। তার হাতগুলো ঠান্ডায় জমে যাচ্ছে, তবুও কোনো অভিযোগ নেই, কারণ অভিযোগ করলেই শুনতে হবে। এত কষ্ট হলে বের হয়ে যাই বাসা থেকে। কথাটা প্রায় শোনে সে। ঝাড়ু দেওয়া শেষ করে বাসন মাজতে গেল। রান্নাঘরে গিয়ে দেখে সেই ভর্তি বাসন। ইমন দীর্ঘশ্বাস ফেলল। সবগুলো আবার একাই ধুতে হবে। ইমন, জি। বাজারে যা। কলেজের সময় হয়ে যাচ্ছে চাচি। আগে বাজার, তারপর কলেজ। আচ্ছা। বাজারের ব্যাগ হাতে বের হয়ে গেল ইমন। পথে যেতে যেতে তার চোখ পড়ল কিছু ছেলের দিকে। তারা নিজেদের বাবার বাইকে করে কলেজে যাচ্ছে। কেউ বাবার সাথে হাসছে, কেউ মায়ের হাতের বানানো নাস্তা খাচ্ছে। সেগুলো দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ইমন মনে মনে বলল, আমার বাবাও যদি বেঁচে থাকতো। কথাটা ভাবতেই চোখ ভিজে উঠল, কিন্তু সে দ্রুত চোখ মুছে নিল, কারণ রাস্তায় কান্না করলে সবাই হাসবে। বাজার শেষ করে বাসায় ফিরতেই আবার শুরু হলো চাচির বকাঝকা। এত সময় লাগলো কেন? অনেক ভিড় ছিল। অজুহাত দিবি না। আর ওকে একটু শান্তিতে থাকতে দাও। আপনিই তো মাথা তুলে রেখেছেন। ছেলেটা সারাদিন কত কাজ করে দেখো না। ও কাজ করে আমাদের জন্য না, নিজের থাকার জন্য করে। ইমন, তুই কলেজে যা বাবা। জি চাচা। চাচার মুখে বাবা ডাকটা শুনলেই তার চোখ ভিজে ওঠে, কারণ এই পৃথিবীতে ওই মানুষটি একমাত্র যে তাকে মানুষ মনে করে। তাড়াহুড়ো করে পুরনো ব্যাগটা কাঁধে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো ইমন। পথে যেতে যেতে সে নিজের শার্টটার দিকে তাকালো। বহু দিনের পুরানো, কলারের কাছে সেলাই দেওয়া, হাতার কাছেও ছিঁড়ে গিয়েছিল। নিজেই ছুঁই সুতো দিয়ে সেলাই করে নিয়েছে। কলেজের গেটে ঢুকতেই কয়েকজন ছাত্র তার দিকে তাকিয়ে হাসলো। দেখ দেখ, আমাদের ভিআইপি এসে গেছে। আজকে আবার কোন যুগের শার্ট পরে আসছে? এই ইমন, শোন, তোর বাসায় আয়না আছে? কেন? আয়নায় নিজের চেহারা দেখিস না? আবারও হাসাহাসি। ইমন কিছু বলল না, চুপচাপ ক্লাসে ঢুকে নিজের বেঞ্চিতে বসে পড়ল। কারণ সে জানে গরিবের প্রতিবাদ মানুষ শুনতে চায় না।
কিছুক্ষণ পর ক্লাসে প্রবেশ করলো কয়েকজন ছাত্রী। সাথে সাথে পুরো ক্লাস সরগরম হয়ে উঠল। সবাই তার সাথে কথা বলার জন্য ব্যস্ত, আর এক কোণে চুপচাপ বসে আছে ইমন, যেন সে এই ক্লাসের কেউ না। ক্লাস চলতে লাগলো, কিন্তু আজও ইমনের মন পড়াশোনায় বসছে না। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, আর কতদিন তাকে এভাবে অপমান সহ্য করতে হবে? আর কতদিন সে অবহেলার বোঝা টেনে বেড়াবে? ক্লাস শেষে সবাই বন্ধুদের সাথে গল্প করতে করতে বেরিয়ে গেল, কিন্তু ইমন একা, সব সময়কার মতো একা। সে ধীরে ধীরে কলেজের মাঠের এক কোণে গিয়ে বসল, বড় একটা গাছের নিচে। সেখানে বসে সে আকাশের দিকে তাকিয়ে রইল। আল্লাহ, আমি আর কতদিন এমন থাকবো? আমি কি কোনোদিন সফল হতে পারবো? কোনোদিন কি মানুষ আমাকে সম্মান করবে? কখনো হার মানিস না বাবা। মানুষ তোর অবস্থান দেখে সম্মান দিবে না, তোর অর্জন দেখে সম্মান দিবে। কথাটা মনে পড়তেই ইমনের চোখে পানি এসে গেল। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি হার মানব না বাবা। যত কষ্টই হোক, আমি একদিন সফল হব। আমি প্রমাণ করব গরিব হওয়া অপরাধ না। আমি প্রমাণ করব অপমান মানুষকে ভাঙে না, তৈরি করে। কিন্তু ইমন জানতো না তার জীবনে খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটা তার পুরো জীবনটাই বদলে দেবে। আর সেই ঘটনাই একদিন তাকে নিয়ে যাবে হাজার হাজার মাইল দূরে কানাডার মাটিতে। কলেজের মাঠে অনেকক্ষণ একা বসেছিল ইমন। চারপাশে সবাই বন্ধুদের সাথে গল্প করছে, হাসছে, আড্ডা দিচ্ছে। কেউ কেউ প্রেমিকার সাথে কথা বলছে, কিন্তু ইমনের পাশে বসার মতন একজন মানুষও নেই। সে ধীরে ধীরে ব্যাগটা কাঁধে তুলে নিল। চল মন, তোর জন্য তো কেউ অপেক্ষা করছে না। নিজের মনেই কথাটা বলে কলেজ থেকে বের হয়ে গেল সে। রাস্তায় হাঁটতে হাঁটতে তার খুব ক্ষুধা লাগছিল। সকালে তেমন কিছু খাওয়া হয়নি, শুধু এক কাপ চা আর একটা শুকনো রুটি খেয়েই কলেজে চলে এসেছিল। এখন পেটের ভিতরে যেন আগুন জ্বলছে, কিন্তু সে জানে বাসায় গিয়ে আগে কাজ করতে হবে। খাবার তার ভাগ্যে পরে জুটবে। প্রায় আধা ঘন্টা হাঁটার পর বাসার সামনে এসে দাঁড়ালো ইমন। গেট দিয়ে ঢুকতেই, এই যে সাহেবজাদা এসেছে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ কোথায় ছিলি? কলেজে ছিলাম। কলেজে ছিলি নাকি আড্ডা মেরে বেরিয়েছিস? না চাচি। ঠিক আছে, বেশি কথা বলতে হবে না। আগে পিছনের উঠানটা পরিষ্কার কর। চাচি, খুব ক্ষুধা লেগেছে, আগে একটু খেয়ে নেই। খাওয়া? জি। খাবার শেষ রাতে খাস। কাজ না করে খেতে বসে গেছে। সকাল থেকে কিছু খাইনি চাচি। তাতে আমার কি? আগে কাজ কর, তারপর খাবি। ইমন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতরে কষ্ট হচ্ছিল, তবুও কিছু বলল না, কারণ সে জানে কিছু বললেই আরো অপমান শুনতে হবে। সে চুপচাপ ঝাড়ু হাতে নিয়ে উঠোন পরিষ্কার করতে লাগলো। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে, তবুও কাজ থামানোর উপায় নেই। প্রায় 1 ঘন্টা পর কাজ শেষ হলো। ইমন রান্নাঘরের দিকে গেল। চাচি, এখন কি খেতে পারি? না। কেন? রান্নাঘরের বাসনগুলো ধুয়ে ফেল, তারপর দেখা যাবে। ইমনের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারছে ইচ্ছা করেই তাকে খেতে দেওয়া হচ্ছে না, তবুও চুপচাপ বাসন ধুতেই শুরু করলো। ঠিক তখনই বাসায় ঢুকলেন তার চাচা। ইমন এসেছে। জি চাচা। কিছু খেয়েছিস? ও খেয়েছে। আচ্ছা। চাচা নিজের রুমে চলে গেলেন, আর ইমন আবার মাথা নিচু করে বাসন মাজতে লাগলো। কিন্তু চোখের কোণে পানি জমে উঠল তার, কিন্তু সে কাউকে কিছুই দেখালো না। রাত 8টার দিকে সব কাজ শেষ হলো। তখন ইমন আবার খাবারের জন্য রান্নাঘরে গেল। দেখলো সবাই খাওয়া শেষ করে ফেলেছে। টেবিলে কয়েকটা প্লেট পড়ে আছে। এই নে, যা আছে খেয়ে নে। ইমন প্লেটের দিকে তাকিয়ে দেখলো অল্প একটু ভাত আর তরকারির ঝোল, তাও প্রায় শেষ। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না।
চুপচাপ খেতে লাগলো। ক্ষুধার্ত মানুষের কাছে শুকনো ভাতও অমৃতের মতো লাগে। ইমনও নীরবে খেয়ে নিল, কিন্তু খেতে খেতেই তার চোখ দিয়ে পানি পড়ে ভাতের সাথে মিশে গেল। সে দ্রুত মাথা নিচু করে ফেলল, কেউ যেন না দেখে। খাওয়া শেষ করে নিজের ছোট্ট রুমে চলে এলো ইমন। রুম বলতে চারিদিকে স্যাঁতস্যাঁতে দেয়াল, একটা পুরনো খাট, একটা ভাঙা টেবিল আর কিছু বই। এই তার পৃথিবী। দরজা বন্ধ করে বিছানায় বসতেই আর নিজেকে সামলাতে পারল না, চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। মা, তুমি কোথায়? একবার যদি আমার পাশে থাকতে, একবার যদি মাথায় হাত বুলিয়ে বলতে, কষ্ট পাস না বাবা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। আজ তার ভীষণ একা লাগছে, খুব বেশি একা। বাবা, তুমি তো বলেছিলে আমি বড় মানুষ হব, কিন্তু দেখো আজ আমি একটু ভালো খাবারও খেতে পারি না। সবাই আমাকে অপমান করে, সবাই আমাকে বোঝা মনে করে। আমাকে সত্যি এতটা অসহায়। হঠাৎ তার চোখে পড়ল টেবিলের উপরে রাখা মা বাবার পুরনো ছবিটার দিকে। সে ছবিটা হাতে তুলে নিল, ছবির উপরে হাত বুলিয়ে দিতে লাগলো। তোমরা থাকলে হয়তো আজ আমার জীবনটা এমন হতো না। বলতে বলতেই তার কান্না আরো বেড়ে গেল। ঠিক তখন বাইরে থেকে চাচার কণ্ঠ ভেসে এলো। ইমন, ঘুমিয়ে পড়েছিস? না চাচা। এটা নে, এটা কি? তোর জন্য বিরিয়ানি এনেছি। তুই কিছু খাসনি আমি জানি। কাঁদছিস কেন বাবা? খেয়ে নে। ইমন আর নিজেকে ধরে রাখতে পারল না, হঠাৎ করেই চাচাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আপনি ছাড়া আমার কেউ নেই চাচা, কেউ নেই। ধৈর্য ধরো বাবা, আল্লাহ দিচ্ছে। একদিন তোরও সময় আসবে, সেদিন যারা তোকে অপমান করেছে তারাই তোকে সম্মান করবে। চাচার কথাগুলো শুনে ইমন চোখ মুছে নিল। তার বুকের ভেতরে যেন নতুন করে একটা শক্তি জন্ম নিল। সে জানে না ভবিষ্যতে কি আছে, কিন্তু একটা কথা সে মনে মনে ঠিক করে ফেলল, একদিন সে সফল হবেই। একদিন এই অপমানের জবাব সে প্রতিশোধ দিয়ে নয়, নিজের সফলতা দিয়ে দেবে। আর সেই দিনটার শুরু হতে আর খুব বেশি দেরি নেই। রাতের ঘটনাটা ইমনের মনে কিছুটা সাহস জুগিয়েছিল। চাচার কথাগুলো বারবার কানে বাজছিল, একদিন তোরও সময় আসবে বাবা। এই কথাটাই যেন তার ভাঙা মনকে একটু শক্ত করেছিল। কিন্তু সে জানতো না পরের দিনই তার জীবনের সব চাইতে ভয়ঙ্কর দিনটা হতে চলেছে। ভোর হতেই আবার চাচির চিৎকারে ঘুম ভাঙলো ইমনের। ইমন, এখনো ঘুমাচ্ছিস? বাসার কাজগুলো কি আমি করব? উঠছি চাচি। ঘুম জড়ানো চোখে উঠে পড়ল সে। প্রতিদিনের মতো উঠোন ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, বাজারে যাওয়া, সব কাজ শেষ করতে করতে প্রায় সকাল 8টা বেজে গেল। সকাল থেকে এক গ্লাস পানি ছাড়া কিছুই খাওয়া হয়নি। তবুও মুখে কোনো অভিযোগ নেই, কারণ অভিযোগ করার অধিকারটাও যেন তার নেই। কলেজে যাওয়ার আগে চাচার সাথে দেখা হলো। কেমন আছিস বাবা? ভালো আছি চাচি। মন খারাপ করিস না, মন দিয়ে পড়াশোনা কর। জি চাচা। ব্যাগটা কাঁধে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল সে। কলেজে ঢুকতেই কয়েকজন ছেলে তাকে দেখে মুচকি হাসলো। তাদের হাসি দেখে ইমনের বিরক্ত লাগলো। প্রতিদিন একই অপমান, একই তাচ্ছিল্য, একই হাসাহাসি। আজ তার ভেতরে জমে থাকা রাগটা যেন একটু একটু করে মাথা তুলছিল। এই যে দেখ, ভিআইপি চলে এসেছে। আজকে আবার কোন যুগের জামা পরে আসছে? মনে হয় দাদার আলমারি থেকে বের করে এনেছে। চারপাশের হাসির রোল পড়ে গেল। ইমন এবার দাঁত চেপে সহ্য করলো, কিন্তু ছেলেগুলো থামলো না। কিরে, আজ এত চুপচাপ কেন? মনে হয় বাসা থেকে খেয়ে আসতে পারেনি। আরে ওকে জ্বালাস না, গরিব মানুষ কষ্ট পাবে। অনেক হয়েছে। কি বললি? বলেছি অনেক হয়েছে। ও, আজকে দেখি সাহস বেড়েছে। আমি চুপ থাকি বলে যা ইচ্ছে তাই বলবে? না হলে কি করবি? আমাকে নিয়ে হাসাহাসি করার অধিকার তোদেরকে কে দিয়েছে? প্রথমবারের মতন ইমন সবার সামনে প্রতিবাদ করলো। তার চোখে স্পষ্ট রাগ। বুকের ভেতরে জমে থাকা বছরের পর বছর অপমানজনক বের হয়ে আসছিল। তোর মুখে বড় বড় কথা মানায় না। আগে নিজের অবস্থা দেখ, তারপর কথা বলবি। আমার অবস্থা যেমনই হোক, তোদের আমাকে অপমান করার অধিকার নেই। কথাটা বলতেই ছেলেগুলোর মুখ শক্ত হয়ে গেল। তারা এবার আরো নিচে নামার সিদ্ধান্ত নিল। আচ্ছা, এত আত্মসম্মান কোথা থেকে আসে? তোর যার পরিবার নিয়ে কত কথা শোনা যায়।
কি বলতে চাইছিস? সবাই তো জানে। কি জানি? তোর মা সম্পর্কে। আমার মাকে নিয়ে একটা কথা বলবি না। কেন? সত্যি কথা শুনতে কষ্ট হয়। চুপ কর। আরে রেগে যাচ্ছে কেন? আমার মাকে নিয়ে কথা বলবি না বলেছি। ইমনের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তার মায়ের স্মৃতি তার কাছে পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস। দেখ আবার রেগে গেছে। মনে হয় সত্যি কথাই বলেছি, না হলে এত উত্তেজিত হচ্ছে কেন? চারপাশে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে। কেউ থামানোর চেষ্টা করছে না, বরং অনেকেই ফিসফিস করে কথা বলছে। আমার মাকে নিয়ে একটা শব্দ বলবি না। না বললে কি করবি? তুই কি আমাদের মারবি? নিজের চেহারা আয়নায় দেখেছিস? আমার মা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন। ও তাই নাকি? তাহলে এত কথা মানুষ বলে কেন? ধোঁয়া ছাড়া আগুন জ্বলে নাকি? কথাগুলো শুনে ইমনের মনে হলো কেউ যেন তার বুকের ভেতরে ছুরি চালিয়ে দিচ্ছে। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে সবার সামনে কাঁদতে চায় না। কিরে কান্না পাচ্ছে? আরে ওকে ছেড়ে দে, এত বড় বড় কথা ওর মুখে মানায় না। চারিপাশে আবার হাসির শব্দ উঠল। কেউ একজন মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো। ইমনের মাথা নিচু হয়ে গেল। আজ যেন তার সমস্ত সম্মান মাটিতে মিশে গেছে। সে একবার যার পাশে তাকালো, একটা মানুষও তার পাশে দাঁড়ায়নি। একটা মানুষও বলেনি থামো। ইমন মনে মনে বলল, এটাই কি আমার মূল্য? এতটাই তুচ্ছ আমি? তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। তোদের কাউকে আর আমার মুখ দেখতে হবে না। কথাটা বলেই দ্রুত হাঁটতে শুরু করলো সে। পেছন থেকে কেউ ডাকলো, কেউ হাসলো, আবার কেউ বিদ্রুপও করলো, কিন্তু সে আর একবারও ফিরে তাকালো না। কলেজের গেট পার হয়ে রাস্তায় চলে এলো ইমন। তার চোখ ঝাপসা। সে জানে না কোথায় যাচ্ছে, জানে না সামনে কে আছে, শুধু জানে আজ সে ভেঙে গেছে, সম্পূর্ণ ভেঙে গেছে। হাঁটতে হাঁটতে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে অজানা পথে চলে যেতে লাগলো সে। পকেটে মাত্র কয়েকশো টাকা, সাথে একটা পুরনো ব্যাগ, আর বুক ভরা অপমান। আর না, আর ফিরবো না আমি। কেউ যখন আমাকে চায় না, তাহলে আমি কেন থাকবো এখানে? চোখের পানি মুছতে মুছতে অজানা গন্তব্যের দিকে হাঁটতে লাগলো ইমন। সে জানতো না এই চলে যাওয়াটাই তার জীবনের সবচাইতে বড় মোড় হতে চলেছে। আর কয়েক বছরের মধ্যেই এই অপমানিত ছেলেটির নাম শুনে একদিন সবাই অবাক হয়ে যাবে। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর আর কোথাও থামেনি ইমন। সে শুধু হাঁটছিল। একটা সময় শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে স্টেশনের দিকে চলে গেল। চোখ দুটো লাল, মুখ শুকিয়ে গেছে। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, তোদের কাউকে আর আমার মুখ দেখাতে হবে না। সন্ধ্যা নেমে এলো, একসময় রাতও হয়ে গেল, কিন্তু ইমন আর বাসায় ফিরল না। এইদিকে রাত প্রায় 9:30। চাচা অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসলেন। চারিদিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, ইমন কোথায়? কি জানি, মানে? কলেজ থেকে এখনো আসে নাই। আসে নাই মানে? আমি কি জানি? তুমি আমাকে আগে বলনি কেন? এত বড় ছেলে কোথাও গেছে, আসবে। রাত 9:30 বাজে। চাচার বুকের ভেতরটা কেঁপে উঠল। ইমন তো কখনো এমন করেনি। যত রাতই হোক সে বাসায় ফিরত। ওর ফোনে কল দিয়েছ? ফোন বন্ধ। কি? চাচি তড়ি ঘড়ি করে নিজের ফোন পার করলেন, বারবার কল দিলেন, কিন্তু একই উত্তর, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি সুইচড অফ। না, কিছু একটা হয়েছে। আরে এত চিন্তা করছেন কেন? বন্ধুদের সাথে কোথাও গেছে। ইমনের কোনো বন্ধু নেই? কথাটা বলেই চাচা থমকে গেলেন। সত্যিই তো, ছেলেটার কোনো বন্ধু নেই, কেউ নেই। রাত 10টা। চাচা ছুটে গেলেন কলেজে। গেট বন্ধ। কয়েকজন দারোয়ানের সাথে কথা বললেন। তারা জানালো বিকেলের পর ইমনকে আর দেখা যায়নি। এরপরে তিনি হাসপাতালে খুঁজলেন, পুলিশ স্টেশনে খুঁজলেন, আত্মীয়দের বাসায় খুঁজলেন, পরিচিত সবার কাছে ফোন করলেন, কিন্তু কোথাও কোনো খোঁজ নেই। রাত 1টা। চাচা ক্লান্ত শরীরে বাসায় ফিরলেন। চোখ লাল হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। কোনো খবর? না।
তুমি কি ওকে কিছু বলেছিলে? আমি আবার কি বলবো? সত্যি বলো। আপনি কি বলতে চাইছেন? চাচার চোখে রাগ জমে উঠল। বহুদিন ধরে তিনি সব বুঝতেন, কিন্তু সংসারের শান্তির জন্য চুপ ছিলেন। আমি জানি তুমি ওর সাথে কেমন ব্যবহার করতে। কি বলতে চাইছেন? যদি ছেলেটার কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার ভাইয়ের একমাত্র সন্তান ছিল, আমার কাছে আমানত ছিল। আমি ওকে রক্ষা করতে পারলাম না। জীবনে প্রথমবার চাচিকে চুপ হয়ে যেতে দেখা গেল। দিন কেটে গেল, একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, কিন্তু ইমনের কোনো খোঁজ পাওয়া গেল না। থানায় জিডি করা হলো, পত্রিকায় খবর দেওয়া হলো, অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু যেন পৃথিবীর থেকেই হারিয়ে গেল ইমন। ধীরে ধীরে সবাই আশা ছেড়ে দিল, কিন্তু একজন মানুষ আশা ছাড়লেন না, ইমনের চাচা। প্রতিদিন রাত্রে তিনি দরজার দিকে তাকিয়ে থাকতেন। হয়তো আজ ফিরে আসবে, হয়তো কাল, হয়তো পরশু, কিন্তু ইমন আর ফিরল না। 5 বছর পর কানাডা বিশাল কাছে ঘেরা আকাশচুম্বী বিল্ডিং, শহরের সবচাইতে অভিজাত এলাকায় অবস্থিত। বিল্ডিং এর উপরে বড় বড় অক্ষরে লেখা ইমন গ্লোবাল হোল্ডিংস, কানাডার অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান। হাজার হাজার কর্মচারী, কোটি কোটি ডলারের ব্যবসা। বিল্ডিং এর সর্বোচ্চ তলায় দাঁড়িয়ে আছে একজন যুবক, দামি কালো স্যুট, হাতে বিলাসবহুল ঘড়ি, চোখে আত্মবিশ্বাস, মুখে গাম্ভীর্য। সে আর আগের সেই ভাঙা ছেলেটা নয়, সে ইমন রহমান। 5 বছর আগে যে ছেলেটাকে সবাই অপমান করত, আজ সেই ছেলেটার নাম কানাডার ব্যবসায়িক ম্যাগাজিনের প্রথম পাতায় ছাপা হয়। বিশাল জানালার সামনে দাঁড়িয়ে পুরো শহর দেখছিল ইমন। নিচে হাজার হাজার গাড়ি চলাচল করছে, দূরে আলো ঝলমল করছে, কিন্তু তার চোখে আনন্দ নেই। এত কিছু পেয়েও কেন জানি শান্তি পাই না। স্যার, আজকে মিটিংয়ের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ। ওকে, আর একটা খবর আছে স্যার, বলুন। আপনাকে কানাডার টপ ইয়ং বিজনেসম্যানের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। ধন্যবাদ। স্যার, আপনি খুশি না? জানেন, কিছু পুরস্কার যেগুলো পাওয়ার পরও মানুষ খুশি হতে পারে না। সেক্রেটারি অবাক হয়ে তাকিয়ে রইল। সেক্রেটারি বেরিয়ে গেলে ইমন ড্রয়ার খুলল, ভেতর থেকে একটা পুরনো ছবি বার করলো। ছবিটা তার বাবা মার। 5 বছর ধরে ছবিটা সে নিজের কাছেই রেখেছে। ইমন ছবিটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, দেখো বাবা, তোমার ছেলে আজ হারেনি। তোমরা বলেছিলে বড় মানুষ হতে, আমি চেষ্টা করেছি, খুব চেষ্টা করছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি। যেদিন আমি হারিয়ে গেলাম, একজন মানুষও কি আমাকে খুঁজেছিল? দূরে কানাডার আকাশে তুষার পড়া শুরু হয়েছে, আর হাজার মাইল দূরে বাংলাদেশে কেউ এখনো প্রতিদিন দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করে। হয়তো একদিন ইমন ফিরে আসবে। কানাডার টরেন্টো শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল কাচের বিল্ডিংটি যেন সাফল্যের প্রতীক। ইমন গ্লোবাল হোল্ডিংস আজ এখানে একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং। কানাডার কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত। মিটিং রুমের বিশাল টেবিলের চারপাশে সবাই বসে আছে, সবাই অপেক্ষা করছে একজন মানুষের জন্য, ইমন রহমান। ঠিক তখনই দরজা খুলে গেল, সবাই একসাথে দাঁড়িয়ে গেল। কালো স্যুট পরে ভেতরে প্রবেশ করলো ইমন। তার মুখে কোনো হাসি নেই, চোখে গাম্ভীর্য, প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝরে পড়ছে, যেন এই পুরো রুমটাই তার নিয়ন্ত্রণে। সবাই সম্মান নিয়ে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু একজন মানুষ যেন অন্য জগতে হারিয়ে গেছে। সে হলো নীলা, কানাডার অন্যতম বড় কোম্পানি নর্দার্ন ক্রাউন কর্পোরেশন এর ভাইস প্রেসিডেন্ট। অল্প বয়সেই বিশাল সফলতা অর্জন করেছে। ব্যবসা জগতে তাকে সবাই ভয় পায়। কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য তার আলাদা পরিচিতি আছে। কর্মচারীরা বলে নীলা হাসতে জানে না, নীলা কাউকে গুরুত্বও দেয় না, নীলা শুধু ব্যবসা বোঝে। কিন্তু আজ যেন কিছু একটা অন্যরকম। ইমন রুমে ঢুকতেই নীলার চোখ তার উপরে আটকে গেল। সে তাকিয়ে আছে,
এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের অজান্তেই। এ কেমন মানুষ? নীলা নিজেই অবাক। জীবনে কত সফল পুরুষ দেখেছে, কত বড় বড় ব্যবসায়ীর সাথে কাজ করেছে, কখনো কাউকে দেখে তার ভেতর এমন অনুভূতি তো হয়নি। ইমনের মুখে অহংকার নেই, কিন্তু একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে যেটা মানুষকে নিজের দিকে টেনে নেয়। ইমন নিজের চেয়ারে বসলো, ফাইল খুলল, তারপরে শান্ত কণ্ঠে বলল, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। ইমন ব্যবসার বিষয় নিয়ে কথা বলা শুরু করলো। তার কণ্ঠে আত্মবিশ্বাস, প্রতিটি শব্দ স্পষ্ট, প্রতিটি সিদ্ধান্ত দৃঢ়। আর নীলা, সে এখনো তাকিয়ে আছে। কি অদ্ভুত, এত বড় একজন মানুষ, তবুও তার মধ্যে কোনো দেখানদারি নেই। হোয়াট হ্যাপেন্ড? হুম, তুমি এত চুপ কেন? কিছু না। মিটিং চলতে লাগলো। একজন ডিরেক্টর একটি প্রজেক্টের হিসাব উপস্থাপন করছিলেন। হঠাৎ সেখানে একটা বড় ভুল ধরা পড়ল। ডিরেক্টর ঘামতে শুরু করলেন। স্যার, আমি রিল্যাক্স এভরিওয়ান, ম্যাক্স মিস্টেক্স, লেটস ফিক্স ইট। পুরো রুম অবাক। এত বড় ভুলের পরেও সে রাগ করেনি, চিৎকার করেনি। নীলা আবার অবাক হলো। আশ্চর্য, ক্ষমতা আছে, টাকা আছে, সম্মান আছে, তবুও মানুষটা এত শান্ত কেন? সে জানে না এই মানুষটা জীবনে এত অপমান সহ্য করেছে যে ছোটখাটো ভুলে রাগ করার অভ্যাসই হারিয়ে ফেলেছে। মিটিং প্রায় 2 ঘন্টা চলল। সবাই নিজেদের মতামত দিল। এক সময় নীলার প্রেজেন্টেশনের পালা এলো। নীলা উঠে দাঁড়ালো, বড় স্ক্রিনে রিপোর্ট দেখাতে শুরু করলো। সাধারণত সে কখনো নার্ভাস হয় না, কিন্তু আজ অদ্ভুতভাবে হাত কাঁপছে। নিজের উপরেই বিরক্ত হলো সে। What is happening to me? Your strategy is impressive, but I think we can improve this section. শিওর, আই এম লিসেনিং। দুজনের মধ্যে ব্যবসায়িক আলোচনা শুরু হলো। পুরো রুম লক্ষ্য করলো আজ প্রথমবারের মতো নীলা কাউকে এত মনোযোগ দিয়ে শুনছে। কারণ সাধারণত সে নিজের সিদ্ধান্ত ছাড়া আর কারো কথায় গুরুত্ব দেয় না। প্রায় 3 ঘন্টা পর মিটিং শেষ হলো। সবাই উঠে দাঁড়ালো, একজন একজন করে বের হয়ে যেতে লাগলো। কিন্তু নীলা দাঁড়িয়ে রইল। তার চোখ আবার ইমনের দিকে চলে গেল। ইমন তখন জানালার পাশে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে আছে। মুখে সেই একই গম্ভীরতা, একটা অদ্ভুত একাকিত্ব আছে, যেন হাজার মানুষের মাঝেও সে একা। নীলার বুকের ভেতরে হালকা একটা কষ্ট অনুভব হলো। মানুষটি কি সবসময় এত একা থাকে? হঠাৎ ইমন ঘুরে তাকালো। চোখাচোখি হয়ে গেল দুজনের। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। নীলা দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। অন্যদিকে ইমনও কয়েক সেকেন্ড নীলার দিকে তাকিয়ে রইল। স্ট্রেঞ্জ। তারপরে আবার নিজের কাছেই মন দিল। কিন্তু সে জানে না আজকের এই সাধারণ মিটিং তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আর নীলাও জানে না যে মানুষটাকে দেখে আজ তার ভিতরে অদ্ভুত অনুভূতি জন্মেছে। সে মানুষটার হৃদয়ে এখনো 5 বছর আগের অপমানের ক্ষত জীবন্ত হয়ে আছে। দীর্ঘ 3 ঘন্টার মিটিং শেষ হওয়ার পরে পুরো কনফারেন্স রুমে স্বস্তির পরিবেশ তৈরি হলো। সবাই বুঝতে পারছে আজকের আলোচনাটা সফল হয়েছে। কয়েক মাসের আলোচনা, পরিকল্পনা আর হিসেব নিকেশের পর অবশেষে 2 কোম্পানির মধ্যে বড় একটা চুক্তি হতে যাচ্ছে। ইমন টেবিলের উপরে রাখা ফাইল বন্ধ করলো। তারপরে সবার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা ফাইনাল এগ্রিমেন্টে যেতে পারি? কনগ্রাচুলেশন এভরিওয়ান। হাততালিতে ভরে উঠল পুরো রুম। নীলার মুখেও আজ বিরল এক হাসি। সাধারণত ব্যবসার বাইরে কোনো আবেগ দেখায় না সে, কিন্তু আজ নিজের অজান্তেই খুশি লাগছে। সবাই একে একে ইমনের সাথে হাত মেলাতে লাগলো। মিস্টার ইমরান, ইটস অলওয়েজ এ প্লেজার ওয়ার্কিং উইথ ইউ। থ্যাংক ইউ। আপনার সিদ্ধান্তগুলো সত্যি অসাধারণ। ইমন শুধু হালকা হাসলো। এত প্রশংসা, এত সম্মান, কিন্তু তার মুখে তেমন কোনো পরিবর্তন নেই, যেন এসব তার কাছে খুব স্বাভাবিক। কিন্তু ভেতরে ভেতরে সে জানে একসময় এই সম্মানের জন্যই সে কেঁদেছিল। সবাই চলে যাওয়ার পর
রুমে শুধু ইমন আর নীলা রয়ে গেল। কিছুক্ষণ নীরবতা। নীলা ফাইলগুলো গুছাতে গুছাতে বলল, আজকের দিনটা কেমন লাগছে? হুম। অবশ্যই। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সেলিব্রেট দিস ড্রিল। হাউ? নীলা একটু ইতস্তত করল। জীবনে অনেক পুরুষ তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু সে কাউকেই পাত্তা দেয়নি। আজ উল্টে সে নিজেই কাউকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, উড ইউ জয়েন মি ফর ডিনার টুগেদার? প্রশ্নটা করেই নীলা নিজের উপরে অবাক হলো। ইমন কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপরে বলল, শিওর? নীলার বুকের ভেতরে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলো। গ্রেট, দেন টুগেদার। ইমন মাথা নাড়ল। সন্ধ্যা নামতে শুরু করলো। পুরো টরেন্টো শহর আলোয় ঝলমল করছে। শহরের অন্যতম অভিজাত রেস্টুরেন্ট, চারিদিকে নরম আলো, শান্ত পরিবেশ, মৃদু পিয়ানোর সুর ভেসে আসছে। ইমন আগে এসে বসে আছে। আজও কালো স্যুট পরেছে, চেহারায় সেই গাম্ভীর্য। সে ঘড়ির দিকে তাকালো। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা খুলল, আর ইমন কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার চোখ দরজার দিকে আটকে গেল। ভেতরে প্রবেশ করছে নীলা। আজ তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। সাধারণত সব সময় ফর্মাল ড্রেসে দেখা যায়, কঠোর, আত্মবিশ্বাসী, গম্ভীর একজন ব্যবসায়ী। কিন্তু আজ নীলা একটি সুন্দর গাঢ় নীল কালারের শাড়ি পরে এসেছে। চুলগুলো খোলা, হালকা সাজ, সরল অথচ অসাধারণ। ইমন কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, নিজেই বুঝতে পারল না কেন নীলা তার সামনে এসে দাঁড়ালো। আমলেট। নো, নট এট অল। নীলা মুচকি হাসল। আজ সারা দিনে এই প্রথম ইমনকে একটু অপ্রস্তুত দেখল সে, আর সেটাই তার ভালো লাগলো। দুজন মুখোমুখি বসলো। কিছুক্ষণ নীরবতা। তারপরে নীলা বলল, একটা কথা বলি? বলুন। আজ আপনি আমাকে কয়বার অবাক করছেন। কিভাবে? এত বড় একটা কোম্পানি চালান, এত ক্ষমতা, এত প্রভাব, কিন্তু আপনার মধ্যে কোনো অহংকার নেই। অহংকার করার মতো কিছু করিনি। দ্যাটস নট ট্রু। আমার কাছে সত্যি। নীলা তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটার মধ্যে কিছু একটা আছে যেটা ব্যাখ্যা করা কঠিন। ওয়েটার খাবার নিয়ে এলো। দুজন ধীরে ধীরে খেতে শুরু করলো। মাঝে মাঝে ছোট ছোট কথা হচ্ছে। আপনি কানাডায় কত বছর? 5 বছর। ফ্যামিলি? নেই। সরি। ইটস ওকে। নীলা বুঝতে পারল এই এক শব্দের ভেতরে অনেক গল্প লুকিয়ে আছে, অনেক কষ্ট, অনেক না বলা কথা। তারপরে আবার অন্য বিষয়ে কথা বলা শুরু হলো। ব্যবসা, ভ্রমণ, বই, জীবনের ছোটখাটো বিষয়। আর আশ্চর্যের বিষয় হলো ইমন শুধু সফল ব্যবসায়ী নয়, সে অত্যন্ত ভদ্র, শিক্ষিত আর পরিপক্ক একজন মানুষ। কাউকে ছোট করে কথা বলে না, কাউকে প্রভাবিত করার চেষ্টা করে না। নীলা যত কথা বলছে ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। সে নিজের অজান্তেই ইমনের প্রতিটি কথা মন দিয়ে শুনছে, প্রতিটি হাসি লক্ষ্য করছে, প্রতিটি অভিব্যক্তি। নীলা মনে মনে বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? ডিনার শেষ হতে হতে রাত অনেক হয়ে গেল। রেস্টুরেন্টের কাচের বাইরে তুষার পড়ছে। দুইজন একসাথে বাইরে বের হলো। ঠান্ডা বাতাস বইছে। নীলা একবার ইমনের দিকে তাকালো, আর অদ্ভুতভাবে তার মনে হলো আজকে রাতটা সে সহজে ভুলতে পারবে না। অন্যদিকে ইমানও গাড়ির দিকে যেতে যেতে একবার পিছনে তাকালো। শাড়ি পরা নীলা তুষারের মাঝে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা কয়েক সেকেন্ডের জন্য তার মনেও দাগ কেটে গেল। কিন্তু সে জানে না এই মেয়েটাই খুব শীঘ্রই তার জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। আর নীলাও জানে না ইমনের হৃদয়ের দরজা এখনো পুরোপুরি বন্ধ। 5 বছর আগের অপমান, একাকিত্ব আর হারিয়ে যাওয়া অতীত এখনো তাকে তাড়া করে বেড়ায়। ডিনার শেষ হওয়ার পর দুজন দুজনের মতো বাসায় ফিরে গেল। বাইরে তখন তুষারপাত হচ্ছে। পুরো শহর সাদা চাদরে ঢেকে যাচ্ছে, কিন্তু আজ দুজন মানুষের মনেই যেন অন্যরকম ঝড় বইছে। নিজের বিলাসবহুল পেন্ট হাউসে ফিরে এসে
কোট খুলে সোফায় বসলো ইমন। পুরো ঘরটা নিস্তব্ধ, আগের মতোই। বছরের পর বছর সে একাই থাকে। এই একাকিত্বের সাথেই তার বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু আজ আজ সব কিছু কেমন যেন অন্যরকম লাগছে। ইমন ফাইল খুলে কাজ করার চেষ্টা করলো, ল্যাপটপ অন করলো, কিন্তু কিছু রিপোর্ট দেখতে লাগলো। 5 মিনিট পরেই বিরক্ত হয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। কি হচ্ছে আমার? সে নিজেই অবাক, এত গুরুত্বপূর্ণ কাজ সামনে, কিন্তু মন কোথাও বসছে না। বারবার একটা মুখ সামনে ভেসে উঠছে, নীলা। নীল শাড়ি পরা নীলা। রেস্টুরেন্টের আলোয় তার হাসি, তার চোখ, তার কথা বলার ভঙ্গি। ইমন চোখ বন্ধ করলো, না, এটা ঠিক না। কিন্তু যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছে ততই যেন নীলার মুখটা স্পষ্ট হয়ে উঠছে। সে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। নিচে পুরো শহর আলোকিত, হাজার হাজার মানুষ, কিন্তু আজ তার মনে হচ্ছে সে একা নয়, কেউ একজন তার চিন্তার ভেতরেই জায়গা করে নিয়েছে। ইমন মৃদু হেসে ফেলল। এতদিন পরে হঠাৎ এমন অনুভূতি কেন হচ্ছে? জীবনে অনেক নারী এসেছে, অনেকেই তার কাছাকাছি আসতে চেয়েছে। কেউ তার টাকার জন্য, কেউ তার পরিচিতির জন্য, কেউ তার সাফল্যের জন্য, কিন্তু তাদের কাউকেই কখনো গুরুত্ব দেয়নি সে। কিন্তু নীলা, মেয়েটার মধ্যে কিছু একটা আলাদা আছে, যেটা তাকে বারবার ভাবাচ্ছে। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই নীলার মুখ, তার হাসি, তার চোখ। ইমন দীর্ঘশ্বাস ফেলল। আমি কি সত্যি ওকে পছন্দ করতে শুরু করেছি? প্রশ্নটার উত্তর তার নিজের কাছেই নেই। এদিকে শহরের অন্য প্রান্তে নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে নীলা, হাতে কফির মগ। কিন্তু কফি অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে, কারণ তার মন অন্য কোথাও। নীলা আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের সামনে বারবার একটা মুখই ভেসে উঠছে, ইমন। তার শান্ত কণ্ঠ, তার গম্ভীর চোখ, তার ভদ্র ব্যবহার, আর সবচাইতে বেশি তার ভেতরে লুকিয়ে থাকা অদ্ভুত এক কষ্ট। নীলা মনে মনে বলল, মানুষটা আসলে কে? সে বুঝতে পারছে ইমনের ভেতরে অনেক গল্প লুকিয়ে আছে, অনেক না বলা যন্ত্রণা, আর সেই রহস্যটাই তাকে আরো বেশি আকর্ষণ করছে। নীলা বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তারও ঘুম আসছে না। সে একবার ফোন হাতে নিল, আবার রেখে দিল, আবার নিল, আবার রেখে দিল। নিজেই নিজের উপরে বিরক্ত হয়ে গেল। নীলা, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? জীবনে প্রথমবার কোনো পুরুষকে নিয়ে এত ভাবছে সে, আর সেটাই তাকে সব চাইতে বেশি অবাক করছে। রাত গভীর হতে লাগলো। দুইজন দুইজনের জায়গায়, দুজনের মাঝখানে হাজারো দূরত্ব, কিন্তু দুজনের চিন্তার কেন্দ্রবিন্দু একটাই মানুষ। শেষ রাতের দিকে কোনোভাবে ঘুমিয়ে পড়ল তারা। পরের দিন সকালে ইমনের অফিস। প্রতিদিনের মতো আজও সকাল সকাল অফিসে চলে এসেছে ইমন, কিন্তু আজ তার ব্যস্ততা আরও বেশি, কারণ ইতালির একটি শীর্ষস্থানীয় কোম্পানির সাথে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। এই চুক্তির মূল্য কয়েকশো মিলিয়ন ডলার। সারা কোম্পানি প্রস্তুতিতে ব্যস্ত। সেক্রেটারি দ্রুত রুমে ঢুকলো। গুড মর্নিং স্যার। মর্নিং। ইতালির ডেলিগেট এসে গেছে। কনফারেন্স রুম রেডি? ইয়েস স্যার। ইমন মাথা নাড়ল। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসলো। অজান্তেই সে ফোনের দিকে তাকালো, আর কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠেছে, নীলা। নীলা একটা মেসেজ পাঠিয়েছে, গুড লাক ফর টুডেস মিটিং। মাত্র 5টা শব্দ, কিন্তু অদ্ভুতভাবে ইমনের মুখে হাসি ফুটে উঠল, যেটা তার কর্মচারীরা খুব কমই দেখে। সেক্রেটারি অবাক হয়ে তাকিয়ে রইল। স্যার। নাথিং, লেটস গো। তারপরে সে মিটিং রুমের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু আজ তার মনে অদ্ভুত একটা প্রশান্তি, কারণ কোথাও একজন মানুষ তার জন্য শুভকামনা জানিয়েছে। আর এদিকে নিজের অফিসে বসে নীলা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না কেন, কিন্তু সে অপেক্ষা করছে আজকের মিটিং কেমন হয়, আর ইমন তাকে উত্তর দেয় কিনা সেটা জানার জন্য। দুজনের জীবন ধীরে ধীরে এক অদৃশ্য সুতোর বন্ধনে জড়িয়ে যেতে শুরু করেছে, কিন্তু তারা এখনো জানে না
খুব শীঘ্রই এমন এক সত্য সামনে আসবে যা শুধু তাদের সম্পর্কই নয়, ইমনের পুরো অতীতকেও আবার তার সামনে এনে দাঁড় করাবে। সকাল থেকেই পুরো অফিস ব্যস্ত। ইতালির বিখ্যাত কোম্পানির প্রতিনিধিরা এসে গেছে, কনফারেন্স রুম প্রস্তুত। সবার চোখ আজকের মিটিংয়ের দিকে, কারণ এই চুক্তি সফল হলে ইমন গ্লোবাল হোল্ডিংস আরও এক ধাপ এগিয়ে যাবে। ইমন নিজের কেবিন থেকে বের হলো, কালো স্যুট, গম্ভীর মুখ, দৃঢ় পদক্ষেপ। তার পিছনে কয়েকজন ডিরেক্টর। স্যার, এভরিওয়ান ইজ ওয়েটিং। লেটস স্টার্ট। সে ধীরে ধীরে কনফারেন্স রুমের দিকে এগিয়ে গেল, দরজার সামনে এসে থামল, একবার গভীর শ্বাস নিল, তারপরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। কিন্তু ভেতরে ঢুকেই তার পা যেন মাটিতে আটকে গেল। তার চোখ বড় হয়ে উঠল, মুখের রং পাল্টে গেল। বিশাল টেবিলের অপর পাশে বসে আছে একজন মহিলা, 50-এর কাছাকাছি বয়স, অভিজাত পোশাক, ব্যক্তিত্বপূর্ণ চেহারা। আর তার পাশেই বসে আছেন একজন ধনী ব্যবসায়ী। মহিলার মুখটা দেখেই ইমনের বুকের ভেতরটা যেন বিস্ফোরণ ঘটল, আর তার হাত শক্ত হয়ে গেল, শিরা উপশিরা ফুলে উঠল। কারণ মহিলাটিকে সে চেনে, খুব ভালো করেই চেনে। তিনি নীলিমা চৌধুরী, ইমনের মা। এত বছর ধরে যে মুখটা শুধু ছবিতে দেখেছে, আজ সেই মানুষটা তার সামনে বসে আছে। মুহূর্তেই তার কানে ভেসে উঠল পুরনো সব কথা। তোর মা তোকে ফেলে চলে গেছে, টাকার জন্য স্বামীকে ছেড়েছে, ধনী লোকের সাথে নতুন জীবন শুরু করেছে। ইমন কখনো বিশ্বাস করেনি। সে সব সময় বলতো, আমার মা এমন না, আমার মা আমাকে ফেলে যেতে পারে না। কিন্তু আজ আজ সে নিজের চোখে দেখেছে তার সামনে বসে আছে নীলিমা, আর তার পাশে বসে আছে আরেকজন পুরুষ। ইমনের বুকের ভেতরের কষ্ট, রাগ, অপমান, ঘৃণা সব একসাথে জেগে উঠল। কাল রাত পর্যন্ত সে একজন মাকে কল্পনা করত, যে হয়তো কোথাও থেকে তার জন্য কাঁদছে, যে হয়তো তাকে খুঁজছে। কিন্তু আজ সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, নীলিমা একবারও তাকে চিনতে পারলেন না। তার চোখে ইমন শুধুই একজন সফল ব্যবসায়ী, একজন মিটিং পার্টনার, এর বেশি কিছু নয়। এই বিষয়টাই ইমনকে আরো বেশি আঘাত করলো। ইমন মনে মনে বলল, এত সহজে বলে গেলে আমাকে? নিজের ছেলেকে চিনতেও পারছো না? তার চোখ লাল হয়ে উঠল, কিন্তু বহু বছরের অভিজ্ঞতা তাকে নিজের আবেগ লুকাতে শিখিয়েছে। সবার সামনে কিছুই প্রকাশ করলাম না। সে ধীরে ধীরে নিজের চেয়ারে গিয়ে বসলো। পুরো রুম বুঝতেই পারো না তার ভেতরে কি ঝড় চলছে। গুড মর্নিং মিস্টার ইমন। কণ্ঠটা শুনে ইমনের বুকটা কেঁপে উঠল। এই কণ্ঠ ছেলেবেলায় ঘুম পাড়ানোর সময় শুনত। জ্বর হলে এই কণ্ঠই তাকে সান্ত্বনা দিত। কিন্তু আজ আজ সেই কণ্ঠই তার কাছে অপরিচিত লাগছে। ইমন ঠান্ডা গলায় বলল, গুড মর্নিং। তার কণ্ঠে এমন বরফ শীতল ভাব ছিল যে সবাই অবাক হয়ে গেল। সাধারণত ইমন ভদ্রভাবে কথা বলে, কিন্তু আজ সে অন্যরকম, খুব অন্যরকম। মিটিং শুরু হলো। একজন ডিরেক্টর প্রেজেন্টেশন দিতে শুরু করলেন, কিন্তু ইমনের মনোযোগ বারবার নীলিমার দিকে চলে যাচ্ছে। প্রতিবার তাকালেই তার বুকের ভেতরে আগুন জ্বলছে। ইমন মনে মনে বলল, কেন কেন করলে এমন? আমি তো তোমাকে ভালোবাসতাম, আমি তো তোমার জন্য কাঁদতাম, তাহলে কেন আমাকে একা রেখে গেলে? তার মুঠো শক্ত হয়ে উঠল। এদিকে নীলিমা বারবার লক্ষ্য করছিলেন আজকের এই তরুণ ব্যবসায়ী কেমন যেন আন্তর্জাতিক আচরণ করছে। তার চোখে এক ধরনের চাপা রাগ, আর অদ্ভুতভাবে তাকে দেখলেই নীলিমার বুকের ভেতরে কেমন যেন লাগে। কেন যেন মনে হয় এই ছেলেটাকে তিনি কোথাও দেখেছেন, কিন্তু কোথায় মনে করতে পারছেন না। মিটিংয়ের মাঝখানে একটি ফিনান্সিয়াল রিপোর্ট উপস্থাপন করা হলো। ইমন রিপোর্ট হাতে নিয়ে কয়েক সেকেন্ড দেখল, তারপরে ঠান্ডা ঠান্ডা গলায় বলল, দিস প্রজেকশন ইজ আনরিয়েলিস্টিক। এক্সকিউজ মি স্যার। আই সেড ইটস আনরিয়েলিস্টিক। তার কণ্ঠ এতটাই কড়া ছিল যে সবাই অস্বস্তিতে পড়ে গেল। নীলিমার স্বামী বললেন, আমরা অনেক হিসাব করে এই রিপোর্ট তৈরি করেছি।
দেন ইয়োর ক্যালকুলেশন ইজ রং। পুরো রুম থমকে গেল। এভাবে সাধারণত ইমন কথা বলে না, কিন্তু আজ ধৈর্য নেই, একটুও নেই। নীলিমা এবার প্রথমবারের মতো কথা বললেন। Mr. Eamon, perhaps we should discuss this calmly. কামলি? ইন্টারেস্টিং। নীলিমা রূপ কুচকে তাকালেন। তার মনে হচ্ছে এই মানুষটা যেন তাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করে, কিন্তু কারণ বুঝতে পারছেন না। মিটিং চলতে থাকলো, আর প্রতিটি মিনিটের সাথে ইমনের ভেতরের ঝড় আরও বাড়তে লাগলো। সে বারবার নিজেকে নিয়ন্ত্রণ করছে, কারণ সে জানে আজ আবেগ দেখালে চলবে না। সে এখন আর সেই অসহায় কলেজের ছাত্র না, সে এখন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। কিন্তু ভেতরে ভেতরে সেই ছোট্ট ছেলেটা আজও কাঁদছে। যে ছেলেটা মাকে খুঁজে খুঁজে রাত কাটাতো, যে ছেলেটা বিশ্বাস করত তার মা একদিন ফিরে আসবে, আর আজ সেই বিশ্বাসের শেষ অংশটুকুও ভেঙে যাচ্ছে। মিটিং শেষের দিকে এগোতে লাগলো, আর ইমন মনে মনে একটি সিদ্ধান্ত নিল। সে সত্যটা জানবেই, যে সত্য এত বছর ধরে তার জীবনকে তাড়া করে বেরিয়েছে। নীলিমা চৌধুরী সত্যিই কি তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, নাকি এর পিছনে এমন কোনো রহস্য আছে যা এখনো কেউ জানে না? কনফারেন্স রুমের পরিবেশ ধীরে ধীরে আরও ভারী হয়ে উঠছিল। সবার চোখ এখন ইমনের দিকে, কারণ শেষ সিদ্ধান্ত তারই নেওয়ার কথা। কোম্পানির ডিরেক্টররা বুঝতে পারছে আজ তাদের সিইওর আচরণ স্বাভাবিক নয়, কিন্তু কারণ কেউ জানে না। টেবিলের উপরে রাখা ফাইল বন্ধ করলো ইমন। তারপরে ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বসলো, চোখ দুটো স্থির। সরাসরি নীলিমা আর তার স্বামীর দিকে তাকিয়ে আছে। So let's discuss the final terms. First condition, all financial audits will be monitored by my company. এক্সকিউজ মি, You heard me correctly. কিন্তু এটা সাধারণ নিয়মের বাইরে। I know, accept it. Or we walk away. is being unusually strict today. অন্যদিকে মাথা নাড়ল। এদিকে নীলিমা স্থির দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এই মানুষটা যেন ইচ্ছে করেই কঠিন আচরণ করছে, কিন্তু কেন? ইমন দ্বিতীয় শর্ত বলল। All major investments require my company's approval. মিস্টার ইমান, দিস ইজ টু মাচ। Then decline the deal. কথাটা এতটাই ঠান্ডা গলায় বলল যে পুরো রুমে অস্বস্তি ছড়িয়ে পড়ল। নীলিমা এবার কথা বললেন। Normally people negotiate. You are giving orders. কয়েক সেকেন্ডের নীরবতা। ইমন তার দিকে তাকিয়ে রইল। সেই চোখে এমন কিছু ছিল যা নীলিমাকে অস্বস্তিতে ফেলল। Sometimes orders are necessary. Interesting. দুজনের চোখাচোখি হলো। মুহূর্তটা অদ্ভুত। নীলিমা বুঝতে পারছেন না কেন এই ছেলেটার চোখে এত রাগ, আর ইমন চেষ্টা করছে নিজের ভেতরে ঝড় লুকাতে। এরপরে আরও কয়েকটি কঠিন শর্ত দেওয়া হলো। এক পর্যায়ে কোম্পানির কয়েকজন প্রতিনিধি প্রায় বিরক্ত হয়ে উঠল। এসব শর্ত মেনে নেওয়া কঠিন। Then don't. তার উত্তর সংক্ষিপ্ত, একদম বরফের মতো। নীলিমা এবার চুপচাপ বসে রইলেন, কারণ তিনি বুঝতে পারছেন আজ তর্ক করে লাভ নেই। এই মানুষটা কোনোভাবেই নিজের অবস্থান থেকে সরবে না। প্রায় 1 ঘন্টা আলোচনা চলার পর অবশেষে ডিল ফাইনাল হলো। সব শর্ত পুরোপুরি না হলেও অধিকাংশ ডিল মেনে নিতে হলো, কারণ এই চুক্তি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইল সাইন করা হলো, ক্যামেরার সামনে ছবি তোলা হলো, সবাই করমর্দন করলো, কিন্তু ইমন, তার মুখে একটুও হাসি নেই। নীলিমা যখন হাত বাড়ালেন, ইমন কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপরে করমর্দন করল, কিন্তু সেই স্পর্শে কোনো উষ্ণতা ছিল না, শুধুই দূরত্ব আর দূরত্ব। Congratulations. Thank you. Hope we'll work together again. We'll see. উত্তরটা শুনে নীলিমা আরও অবাক হলেন। আজ পর্যন্ত কোনো ব্যবসায়ী তার সাথে এমন ব্যবহার করেনি অদ্ভুতভাবে। তিনি রাগ করতেও পারছেন না, বরং কৌতূহল আরও বাড়ছে। এই মানুষটা কে? কেন তার চোখে এত কষ্ট?
কেন তাকে দেখলেই মনে পড়ে যায় অনেক পুরনো কালে কোনো স্মৃতি এসে সামনে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর তারা সবাই চলে গেল। কনফারেন্স রুম ফাঁকা হয়ে গেল আর ইমন দ্রুত নিজের কেবিনের দিকে হাঁটতে লাগলো। তার পদক্ষেপগুলো স্বাভাবিকের চেয়ে দ্রুত। তার বুকের ভেতরে জমে থাকা আগুন আর নিয়ন্ত্রণে নেই। কেবিনে ঢুকেই দরজা বন্ধ করে দিল। ধপ করে টেবিলের উপরে ফাইল ছুঁড়ে মারল। ফাইল মেঝেতে পড়ে গেল। তার বুক ওঠানামা করছে, হাত দুটো মুষ্টিবদ্ধ, চোখ লাল। কেন কেন আমার সামনে এলে? তার মাথার ভেতর পুরনো স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছে। সেই ছোট্ট ঘর, সেই রাতগুলো, মায়ের জন্য কান্না, অপমান, একাকিত্ব, সব কিছু। ইমন টেবিলে ঘুষি মারল, গ্লাস কেঁপে উঠল। আমি তোমাকে বিশ্বাস করতাম। সবাই বলতো তুমি চলে গেছো, আমি বিশ্বাস করিনি। সবাই বলতো তুমি আমাকে ফেলে গেছো, আমি বিশ্বাস করিনি। চোখের পানি চলে এলো, কিন্তু সে দ্রুত মুছে ফেলল। এত বছর ধরে সে নিজেকে চিনেছে, শক্ত করেছে, কাঁদতে শেখায়নি। কিন্তু আজ বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে। ইমন ধীরে ধীরে ড্রয়ার খুলল, ভেতর থেকে মা বাবার পুরনো ছবিটা বের করে আনলো। অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপরে তিক্ত হেসে বলল, তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? নিজের ছেলেকে চিনতেও পারলে না? কেবিনের কাচের বাইরে তুষার পড়ছে, আর ভেতরে একজন সফল ব্যবসায়ী নিজের অতীতের সাথে লড়াই করছে। সে জানে না যে সত্যটা সে এতদিন বিশ্বাস করে এসেছে সেটা সম্পূর্ণ সত্য নাও হতে পারে। এটা খুব শীঘ্রই এমন কিছু একটা ঘটতে চলেছে যা তার জীবনকে আবার উলট পালট করে দেবে। সারা দিনের ব্যস্ততা শেষ হলেও ইমনের মনের ভেতরের ঝড় থামল না। কেবিনে বসে অনেকক্ষণ কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু পারল না। বারবার একটা মুখ চোখের সামনে ভেসে উঠছে। নীলিমা চৌধুরী, তার মা, যাকে সে এত বছর ধরে খুঁজেছে, যার জন্য অসংখ্য রাত কেঁদেছে, যার সম্পর্কে বলা অপমানজনক কথাগুলো সে কখনো বিশ্বাস করেনি। আজ সেই মানুষটাকেই নিজের সামনে দেখেছে, কিন্তু তিনি তাকে চিনতেও পারেননি। এই কষ্টটাই যেন তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। রাত বাড়তে লাগলো, পুরো শহর আলোয় ঝলমল করছে, কিন্তু ইমনের মনে শুধু অন্ধকার। সে হঠাৎ গাড়ির চাবি হাতে তুলে নিল। আজ আমার শান্তি দরকার। কোথায় যাবে সে নিজেও জানে না, শুধু গাড়ি চালাতে লাগলো। একসময়ে শহরের একটি জনপ্রিয় নাইট ক্লাবের সামনে এসে থামল। জীবনে এই প্রথম সে এমন জায়গায় এসেছে। কাজ আর ব্যবসা ছাড়া কখনো কোথাও সময় দেয়নি, কিন্তু আজ সে নিজেকে সামলাতে পারছে না। ভেতরে ঢুকতেই চারিদিকে আলো, গান আর মানুষের ভিড়। ইমন গিয়ে এক কোণের টেবিলে বসলো। ওয়েটার এসে কিছু জিজ্ঞেস করতেই সে সংক্ষিপ্ত উত্তর দিল, তারপরে চুপচাপ বসে রইল। কিন্তু যত সময় যাচ্ছে ততই তার মাথার ভেতরে পুরনো স্মৃতিগুলো ঘুরে বেড়াচ্ছে। ইমন মনে মনে বলল, কেন? সে কেন এমন করলো? আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম? তার চোখে গভীর কষ্ট, রাগের চেয়েও বড় কষ্ট। এদিকে অন্য পাশে নীলা তার কয়েকজন বান্ধবীর সাথে ক্লাবে এসেছে। তার বন্ধুরা অনেক দিন ধরেই তাকে বাইরে বের হতে বলছিল, আজ জোর করেই নিয়ে এসেছে। আজ কিন্তু কোনো অফিসের কথা না, চেষ্টা করব। কিন্তু তার মনও পুরোপুরি এখানে নেই। আজ সারা দিন তার মাথায় একটা মানুষই ঘুরছে, ইমন। ইমনের আচরণ সবকিছুই নীলাকে ভাবাচ্ছে। হঠাৎ তার চোখ ক্লাবের এক কোণে গিয়ে থামলো, আর সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। ইমন, সে একা বসে আছে, মুখে কোনো হাসি নেই, চোখে অদ্ভুত শূন্যতা। নীলা কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল। কি হয়েছে? কিছু না, কিন্তু সে জানে কিছু একটা হয়েছে। আজকের এই শক্ত আত্মবিশ্বাসী মানুষটাকে ভীষণ ভাঙা লাগছে। এমন লাগছে যেন সে অনেক বড় কোনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর নীলা এগিয়ে গেল। ইমন তখন নিজের চিন্তাতেই ডুবে আছে। মিস্টার ইমন? পরিচিত কণ্ঠ শুনে ইমন মাথা তুলল, কিন্তু তার দৃষ্টি ঝাপসা। নীলাকে দেখে কয়েক মুহূর্ত চুপ করে রইল। নীলা, আপনি ঠিক আছেন? আমার কি ঠিক থাকা উচিত? প্রশ্নটা শুনে নীলা থমকে গেল। সে বুঝতে পারছে আজ ইমনের ভিতরে অনেক কষ্ট জমে আছে। কি হয়েছে? ইমন কিছুক্ষণ চুপ রইল, তারপরে হঠাৎ নীলার হাতটা ধরে ফেলল। নীলা চমকে উঠল, কিন্তু হাত সরালো না। ইমন নিচু স্বরে বলল, জানো,
মানুষ কখন সবচেয়ে বেশি কষ্ট পায়? কখন? যখন যাকে মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে আর সেই মানুষটাই তাকে ভেঙে দেয়। নীলার বুক কেঁপে উঠল। এই কথার পিছনে অনেক না বলা ইতিহাস আছে, অনেক কান্না আছে। ইমন কিছুটা আবেগপ্রবণ কণ্ঠে বলল, আমার কষ্ট অনেক নীলা, অনেক। কথাটা শুনে নীলার বুকটা হঠাৎ ভারী হয়ে এলো। এত বড় একজন মানুষ, এত সফল একজন মানুষ, কিন্তু এই মুহূর্তে তাকে খুব একা লাগছে, খুব অসহায়। নীলা ধীরে ধীরে তার হাতের উপরে নিজের হাত রাখল। সব কষ্ট একা বই বেড়াতে হয় না। ইমন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো লাল, যেন বহু দিনের জমে থাকা যন্ত্রণা বেরিয়ে আসতে চাইছে। আর নীলা, সে নিজের অজান্তেই আরও গভীরভাবে ইমনের প্রতি টান অনুভব করল। কারণ আজ সে শুধু একজন সফল ব্যবসায়ীকে দেখছে না, সে দেখছে একজন মানুষকে যে হাসি কম, কষ্ট লুকায় বেশি। আর সেই মানুষটার গল্পটা জানার ইচ্ছে তার ভেতরে আরও প্রবল হয়ে উঠল। নাইট ক্লাবের ভেতরের আলো আর শব্দের মাঝেও ইমনের মুখের কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। নীলা তার সামনে বসে আছে। আজকের আগে কখনো সে ইমনকে এমন অবস্থায় দেখেনি। সাধারণত সব সময় শান্ত, নিয়ন্ত্রিত আর আত্মবিশ্বাসী মানুষটা আজ যেন সম্পূর্ণ ভেঙে পড়েছে। মিস্টার ইমন, আমার মনে হয় আপনার এখন বাসা যাওয়া উচিত। ইমন কিছু বলল না, শুধু নীলার দিকে তাকিয়ে রইল। নীলা আবার তাকে ডেকে বলল, আপনি খুব ডিস্টার্ব লাগছে, আমি আপনাকে বাসে পৌঁছে দিই। কয়েক সেকেন্ড চুপ করে রইল ইমন। তার চোখ দুটো ক্লান্ত, ভিতরে জমে থাকা কষ্টগুলো যেন তাকে নিঃশেষ করে দিচ্ছে। বাসা? মানুষ বাসায় যায় শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমার ভেতরেই তো শান্তি নেই। কথাটা শুনে নীলার বুকটা মোচড় দিয়ে উঠল। এই মানুষটার হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা সে ধীরে ধীরে বুঝতে পারছে। তবুও চলুন, এভাবে একা থাকা ঠিক হবে না। নীলা উঠে দাঁড়ালো। ইমনও ধীরে ধীরে দাঁড়ালো, কিন্তু হঠাৎ একটু ভারসাম্য হারিয়ে ফেলল। নীলা দ্রুত তাকিয়ে ধরে ফেলল। কেয়ারফুল। ইমন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কষ্ট, ক্লান্তি আর এক ধরনের অসহায়ত্ব মিশে আছে। ইমন নিচু স্বরে বলল, একটু শান্তি দিন না নীলা, আমার খুব কষ্ট লাগছে। এতদিনের শক্ত মানুষটাকে আজ খুব ভঙ্গুর লাগছে। নীলা নরম গলায় বলল, সব ঠিক হয়ে যাবে। সবাই এই কথাটাই বলে। কয়েক সেকেন্ডের নীরবতা, চারপাশের শব্দ যেন দূরে সরে গেল। ইমন আবেগের বশে নীলার দিকে একটু ঝুঁকে এলো। মুহূর্তটা এত দ্রুত ঘটল যে কেউ প্রস্তুত ছিল না। ইমন তার অনুভূতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে নীলার কাছে এগিয়ে এলো এবং আবেগপ্রবণ অবস্থায় তাকে চুম্বন করে ফেলল। নীলা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুক ধক করে উঠল। কয়েক সেকেন্ড যেন সময় থেমে গেল। কিন্তু পরের মুহূর্তেই ইমন যেন বাস্তবে ফিরে এলো। সে দ্রুত সরে গেল, তার চোখে বিস্ময়। আমি সরি। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তার নিজের হৃদস্পন্দনও স্বাভাবিক নেই। সে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। কিন্তু ইমনের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল এটা কোনো হালকা বা খেলার ছলে করা কাজ ছিল না। এটা একজন ভেঙে পড়া মানুষের আবেগের মুহূর্ত। আমি এটা করতে চাইনি। এখন এসব নিয়ে ভাববেন না। ইমন মাথা নিচু করে ফেলল। জীবনে প্রথমবার সে নিজেকে এতটা অসহায় অনুভব করছে। নীলা গভীরভাবে তার দিকে তাকালো। আজ সে ইমনের এমন একটা দিক দেখল যেটা আর কেউ দেখে না। সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা একজন আহত মানুষ, একজন মানুষ যে এখনো অতীতের কোনো গভীর ক্ষত থেকে বের হতে পারেনি। চলুন, আমি আপনাকে বাসে পৌঁছে দেই। ইমন আর কোনো আপত্তি করল না। দুজন ধীরে ধীরে ক্লাবের বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন তুষার পড়ছে, আর তাদের কেউই জানে না আগামী কয়েকদিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা ইমনের জীবনের সব চাইতে বড় রহস্যের দরজা খুলে দেবে। নাইট ক্লাব থেকে বের হওয়ার পর চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। সাদা তুষারে ঢেকে যাচ্ছে রাস্তা। গাড়ির হেডলাইটগুলো দূর পর্যন্ত আলো ছড়িয়ে দিচ্ছে। নীলা ধীরে ধীরে ইমনকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। আজকের রাতটা তার জন্য অদ্ভুত। সকাল পর্যন্ত যে মানুষটাকে সে শুধু একজন সফল ব্যবসায়ী হিসাবে চিনত,
আজ সেই মানুষটার ভিতরে কষ্টের একটা অংশ দেখেছে। ইমন চুপচাপ গাড়িতে বসে আছে, জানালার বাইরে তাকিয়ে। নীলা গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পুরো রাস্তা নিরাপত্তায় কেটে গেল। সাধারণত নীলা খুব আত্মবিশ্বাসী, যে কোনো পরিস্থিতিতে সহজে কথা বলতে পারে, কিন্তু আজ সে নিজেও বুঝতে পারছে না কি বলবে। হঠাৎ সে নীরবতা ভাঙল। আপনি ঠিক আছেন? জানি না। আপনার আজকের আচরণ দেখে মনে হচ্ছে কিছু একটা আপনাকে খুব কষ্ট দিচ্ছে। সবাই যখন চলে যায় তখন কষ্টটাই সঙ্গে হয়ে থাকে। উত্তরটা শুনে নীলা আবার চুপ হয়ে গেল। এই মানুষটা সব সময় এমনভাবে কথা বলে যেন প্রতিটা শব্দের পেছনে একটা গল্প আছে, একটা অসমাপ্ত গল্প। প্রায় 40 মিনিট পর গাড়ি একটা বিশাল গেটের সামনে এসে থামল। স্বয়ংক্রিয় গেট ধীরে ধীরে খুলে গেল। নীলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভিতরে বিশাল একটি ম্যানশন, চারিদিকে সুন্দর বাগান, ফোয়ারা, দামি গাড়ির সারি। দূর থেকে পুরো বাড়িটা যেন কোনো সিনেমার দৃশ্য বলে মনে হচ্ছে। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। ওয়াও! ইমন কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর দুজন ভিতরে প্রবেশ করলো। বাড়ির দরজা খুলতেই বিশাল হলরুম দেখা গেল। অসাধারণ সাজসজ্জা, দামি পেইন্টিং, বড় ঝাড়বাতি, সব কিছু নিখুঁত। কিন্তু অদ্ভুতভাবে পুরো বাড়িটা ফাঁকা, খুব ফাঁকা। কোথাও মানুষের কোনো শব্দ নেই, কোনো হাসি নেই, কোনো কোলাহল নেই, শুধুই নীরবতা। নীলা চারিপাশে তাকিয়ে বলল, বাসাটা খুব সুন্দর। ধন্যবাদ। আপনার পরিবারে কেউ নেই? প্রশ্নটা শুনে ইমনের হাসিটা মিলিয়ে গেল। সে কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপরে ধীরে ধীরে সোফায় বসে পড়ল। পরিবার শব্দটা বলতেই তার চোখে অদ্ভুত একটা শূন্যতা দেখা দিল। নীলা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। আপনি একা থাকেন? হ্যাঁ, পুরো বাড়িতে? পুরো বাড়িতে। নীলা অবাক হয়ে গেল। এত বড় বাড়ি, এত সম্পদ, কিন্তু মানুষটা তো একা, সম্পূর্ণ একা। নীলা নিচু স্বরে বলল, আপনার আপন কেউ নেই? প্রশ্নটা শুনে কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল ইমন। তারপরে ধীরে ধীরে বলল, না, আমার আপন কেউ নেই। কথাটা বলার সময় তার কণ্ঠে এমন এক শূন্যতা ছিল যেটা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নীলা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইমন জানালার দিকে তাকিয়ে বলল, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তারপর যাদের আপন ভেবেছিলাম তারা দূরে চলে গেছে। আসলে আমি মানুষ চিনতে খুব খারাপ। তার চোখের সামনে আবার নীলিমা চৌধুরীর মুখ ভেসে উঠল। সাথে সাথে বুকের ভিতরটা জ্বলে উঠল। নীলা সেটা বুঝতে পারল। আজকের মিটিংয়ে সেই মহিলার জন্যই কি আপনি এমন? কিছু প্রশ্নের উত্তর আমি এখনো জানি না। কিন্তু খুঁজছেন? হ্যাঁ। দুজনের মধ্যে আবার নীরবতা নেমে এলো। হঠাৎ নীলা চারিদিকে তাকিয়ে বলল, জানেন কি? এই বাড়িটা খুব সুন্দর, কিন্তু খুব একা লাগে। আমার মতোই। কথাটা শুনে নীলার বুকটা হালকা কেঁপে উঠল। আজ সে বুঝতে পারছে সাফল্য সব সময় সুখ কিনে দিতে পারে না। কখনো কখনো কোটি কোটি ডলারের মাঝেও মানুষ ভীষণ একা থাকে। কিছুক্ষণ পর নীলা ঘড়ির দিকে তাকালো। রাত অনেক হয়ে গেছে। আমার এখন যাওয়া উচিত। আজকের জন্য ধন্যবাদ। কেন? পাশে থাকার জন্য। সবসময় একা থাকতে হয় না মিস্টার ইমন। কথাটা বলে দরজার দিকে এগিয়ে গেল সে, কিন্তু বের হওয়ার আগে একবার পিছনে তাকালো। বিশাল হলরুমের মাঝখানে একা দাঁড়িয়ে আছে ইমন, 1000 কোটি টাকার মালিক, কিন্তু ভীষণ একা একজন মানুষ। আর সেই দৃশ্যটা নীলার মনে অদ্ভুত একটা কষ্ট তৈরি করলো। সে জানে না কেন, কিন্তু এখন ইমনের হাসি দেখতে তার ভালো লাগে, আর ইমনের কষ্ট দেখলে তার নিজেরও খারাপ লাগে। অন্যদিকে নীলা চলে যাওয়ার পর ইমন একা দাঁড়িয়ে রইল। বাইরে তুষার পড়ছে, ভেতরে নিস্তব্ধতা। কিন্তু আজ বহুদিন পর তার মনে হলো হয়তো তার জীবনে আবার কেউ প্রবেশ করছে। আর সেই মানুষটাই খুব শীঘ্রই তার অতীতের সবচাইতে বড় রহস্যের সঙ্গে জড়িয়ে যাবে। নীলা চলে যাওয়ার পর পুরো বাড়িটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। বিশাল হলরুম, ঝাড়বাতির আলো, দামি আসবাবপত্র, সব কিছু আগের মতোই আছে। কিন্তু আজ ইমনের ভেতরটা অদ্ভুতভাবে অস্থির। সে ধীরে ধীরে নিজের রুমে চলে গেল। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো।
সাদা তুষারে ঢেকে যাচ্ছে পুরো শহর, কিন্তু তার মাথার ভেতরে বারবার দুটো মুখ ভেসে উঠছে, একটা নীলা আর একটা নীলিমা চৌধুরী। একজনকে দেখলে বুকের ভিতরে অদ্ভুত শান্তি লাগে, আরেকজনকে দেখলে আগুন জ্বলে ওঠে। ইমন বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আসলো না। বারবার নীলার কথা মনে পড়ছে। আজকের রাতে মেয়েটা তার পাশে ছিল, তার কথা শুনেছে, কোনো প্রশ্ন না করে তাকে বুঝতে চেয়েছে। হঠাৎ সে নিজের মনে হেসে ফেলল, কি হচ্ছে আমার? আমি কি সত্যি ওকে এতটা ভাবছি? কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকল না। পরের মুহূর্তেই নীলিমা চৌধুরীর মুখ ভেসে উঠল, ইমনের মুখ শক্ত হয়ে গেল। না, আমি এটা বলতে পারবো না। এইভাবেই রাত কেটে গেল। এক সময় ভোরের আলো ফুটল, আর ইমন বুঝতে পারল সে পুরো রাত 1 মিনিটও ঘুমায়নি। সকাল 7টায় অফিসে পৌঁছে গেল সে। তার কর্মচারীরা অবাক, কারণ সাধারণত এত সকালে সে আসে না। গুড মর্নিং স্যার। মর্নিং। আপনি ঠিক আছেন? কেন? আপনাকে একটু ক্লান্ত লাগছে। আমি ঠিক আছি। নর্দার্ন ক্রাউন কর্পোরেশনের জরুরি মিটিং আছে আজ। নর্দার্ন ক্রাউন কর্পোরেশন অর্থাৎ নীলাদের কোম্পানি। ইমনের চোখ কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। তাদের বড় একটা সমস্যা হয়েছে। কি ধরনের? মিটিংয়ে বিস্তারিত জানাবো। ইমন মাথা নাড়ল। সকাল 10টার দিকে কনফারেন্স রুমে সবাই জড়ো হলো। আজকের পরিবেশ গতকালের মতো স্বাভাবিক নয়, সবাইকে চিন্তিত দেখাচ্ছে, বিশেষ করে নীলাকে। তার মুখে উদ্বেগ স্পষ্ট। ইমন ভিতরে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো। নীলা তার দিকে তাকালো। গত রাতের কথা দুজনেরই মনে আছে, কিন্তু কেউ কিছু বলল না, সবকিছু পেশাদার ভাবেই রাখলো। লেটস স্টার্ট। গত 2 সপ্তাহে আমাদের ইউরোপিয়ান সাপ্লাই চেনের বড় সমস্যা দেখা দিয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ পার্টনার হঠাৎ চুক্তি স্থগিত করেছে। যদি আগামী 1 মাসের মধ্যে সমাধান না হয় তাহলে কোম্পানির বড় ক্ষতি হবে। রুমে চাপা উত্তেজনা, সবাই উদ্বিগ্ন, কিন্তু ইমন শান্ত। সব রিপোর্ট শেষ হওয়া পর্যন্ত কিচ্ছু বলল না। প্রায় 40 মিনিট ধরে সবাই নিজেদের মতামত দিল। কেউ বলছে নতুন পার্টনার আনতে হবে, কেউ বলছে কিছু প্রজেক্ট বন্ধ করতে হবে, কিন্তু কোনো সমাধানই যথেষ্ট কার্যকর মনে হচ্ছে না। অবশেষে নীলা বলল, মিস্টার ইমন, আপনার মতামত? পুরো রুম চুপ হয়ে গেল, সবাই তার দিকে তাকিয়ে আছে। ইমন কয়েক সেকেন্ড চোখ বন্ধ করলো, তারপর রিপোর্টগুলো আবার একবার দেখলো, আর হঠাৎ বলল, সমস্যা সাপ্লাই চেইনে না। হোয়াট? তোমরা ভুল জায়গায় খুঁজছো। দেখো এখানে, গত 6 মাসে তোমাদের লজিস্টিক কস্ট অস্বাভাবিকভাবে বেড়েছে, আর এই কারণেই পার্টনাররা পিছিয়ে যাচ্ছে। তোমাদের সাপ্লাই মডেল পরিবর্তন করতে হবে। নীলা মনোযোগ দিয়ে শুনছে। ইমন দ্রুত কয়েকটা নতুন পরিকল্পনা দেখালো। কোথায় খরচ কমানো যায়, কোথায় নতুন পার্টনার নেওয়া যায়, কোন রুট পরিবর্তন করলে লাভ বাড়বে। পুরো রুম নিস্তব্ধ, কারণ কয়েক মিনিটের মধ্যেই সে এমন একটা সমাধান বের করে ফেলেছে যেটা নিয়ে সবাই 2 সপ্তাহ ধরে মাথা ঘামাচ্ছিল। একজন ডিরেক্টর অবাক হয়ে বলল, দিস ইজ ব্রিলিয়ান্ট। হোয়াই ডিডন্ট উই সি দিস বিফোর? নীলা স্থির হয়ে ইমনের দিকে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময়, আরও কিছু সম্মান, গভীর সম্মান। সে বুঝতে পারছে কেন পুরো ব্যবসা জগৎ ইমন রহমানকে এত গুরুত্ব দেয়। সে শুধু সফল না, অসাধারণ মেধাবীও। প্রায় 1 ঘন্টা পর নতুন পরিকল্পনা চূড়ান্ত হলো। কোম্পানির বড় সংকটটা আপাতত মিটে গেছে। রুমের সবার মুখে স্বস্তি। নীলা ধীরে ধীরে বলল, থ্যাংক ইউ। সত্যি বলতে আজ আপনি না থাকলে আমরা বড় সমস্যায় পড়ে যেতাম। ইউ আর ওয়েলকাম। দুজনের চোখাচোখি হলো, আর অদ্ভুতভাবে আজ প্রথমবারের মতো ইমনের রাগ, কষ্ট আর অস্থিরতার মাঝেও একটু শান্তি অনুভব হলো। কারণ নীলা তার দিকে যেভাবে তাকিয়ে আছে, সেই দৃষ্টিতে কোনো স্বার্থ নেই, শুধু বিশ্বাস আছে। আর বহু বছর পর কেউ একজন তাকে সত্যিকার অর্থে বিশ্বাস করছে। পৃথিবীর এক প্রান্তে কানাডা আর অন্য প্রান্তে বাংলাদেশ। সময়ের ব্যবধান অনেক, কিন্তু কিছু মানুষের অপেক্ষা কখনো শেষ হয় না। ছোট্ট সেই শহরের পুরনো বাড়িটা আজও দাঁড়িয়ে আছে। বাড়িটার রং আগের মতো নেই, দেয়ালে সময়ের ছাপ পড়ে গেছে,
আঙিনার আম গাছটাও অনেক বড় হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, অপেক্ষা। একটা মানুষের জন্য অপেক্ষা। বিকালের দিকে বাড়ির বারান্দায় বসে আছেন ইমনের চাচা। চুলগুলো প্রায় সাদা হয়ে গেছে, চোখের নিচে বয়সের ছাপ, কিন্তু আজও তিনি প্রায় প্রতিদিন রাস্তার দিকে তাকিয়ে থাকেন, যেন কোনো মুহূর্তে একটা ছেলে এসে হেঁটে এসে বলবে, চাচা আমি ফিরে এসেছি। কিন্তু সেই মুহূর্ত আর আসে না। 5 বছর, পুরো 5টা বছর কেটে গেছে। কেউ জানে না ইমন কোথায়, বেঁচে আছে কি না তাও জানে না। চাচার হাতে একটা পুরনো ছবি, ছবিতে ছোট্ট ইমন, মুখ ভরা হাসি, চোখে স্বপ্ন। চাচার চোখ ভিজে উঠল। কেমন আছিস বাবা? একবার ফিরে আয়, শুধু একবার। তোকে আমি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। কত জায়গায় গেছি, কত মানুষকে জিজ্ঞেস করছি, কেউ কোনো খবর দিতে পারলো না। মানুষটা সত্যিই চেষ্টা করছে। ইমন হারিয়ে যাওয়ার পর থানায় গেছে, হাসপাতালে খুঁজেছে, আত্মীয়দের বাড়িতে খুঁজেছে, কোথাও সন্ধান পায়নি। আর সময়ের সাথে সাথে আশাটা ক্ষীণ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। ঠিক তখনই ঘর থেকে বের হয়ে এলেন চাচি। আগের মতন কঠোর চেহারা নেই, সময় মানুষকে বদলে দেয়, অপরাধবোধও বদলে দেয়। চাচি ধীরে ধীরে এসে বারান্দায় বসলেন, তার চোখও রাস্তার দিকে। অনেকক্ষণ চুপ থেকে বললেন, আবার ওর ছবিটা দেখছো? কি করবো, ছেলেটারে হলতে পারি না। আমিও পারি না। কথাটা শুনে চাচা অবাক হয়ে তাকালেন, কারণ আগে কখনো চাচি এমন কথা বলেননি। চাচি মাটির দিকে তাকিয়ে বললেন, আমি অনেক অন্যায় করেছি ওর সাথে, অনেক। বাবা মারা গেছে, মা অন্য মানুষের সাথে চলে গেছে বলে সবাই বলতো। ছেলেটার তো কেউ ছিল না, কেউ না। অথচ আমি কি করেছি? সারাক্ষণ বকা দিতাম, কাজ করাইতাম, ভালো করে খাইতেও দিতাম না। আল্লাহ তো আমাদের কোনো সন্তান দেয় নাই। আমি চাইলেই ওকে নিজের ছেলের মতো আদর করতে পারতাম, ওকে বুকের মধ্যে আঁকড়ে রাখতে পারতাম, কিন্তু করি নাই। জানো, অনেক রাত আমি ঘুমাতে পারি না। বারবার ওর মুখটা মনে পড়ে। যেদিন না খাইয়ে রাখতাম সেদিন রাগ করে বকা দিতাম, সব মনে পড়ে। তখন বুঝি নাই, আজ বুঝি, অনেক দেরিতে বুঝছি। ভুল সবাই করে। না, সব ভুল এক না। আমি একটা অসহায় ছেলের মন ভেঙে দিছি। চারিদিকে নীরবতা। দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। চাচি হঠাৎ আকাশের দিকে তাকালেন। আল্লাহ, একবার শুধু ওরে ফিরিয়ে দেন, একবার। আমি ওর কাছে মাপ চাইব। ও যদি আমাকে না ডাকে তাও কিছু বলবো না, শুধু একবার সামনে দাঁড়াক। আমি বলবো, বাবা আমি ভুল করেছি, আমাকে মাপ করে দে। চাচার বুকটাও হু হু করে উঠল, কারণ তিনি জানেন ইমন কতটা কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছিল, কতটা অপমান সহ্য করেছিল। এদিকে হাজার হাজার কিলোমিটার দূরে কানাডায় নিজের বিশাল অফিসের জানালার পাশে দাঁড়িয়ে আছে ইমন। আছে কোটি কোটি টাকার মালিক। বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে, কিন্তু সে জানে না বাংলাদেশের সেই ছোট্ট বাড়িটায় আজও 2 জন মানুষ তার জন্য অপেক্ষা করে। একজন মানুষ তাকে ফিরে পেতে চায়, আরেকজন মানুষ শুধু একবার ক্ষমা চাইতে চায়। ভাগ্যের কি অদ্ভুত খেলা! যখন ইমন ভালোবাসা চেয়েছিল তখন কেউ দেয়নি, আর আজ যখন সবাই তাকে খুঁজছে তখন সে হাজারো মাইল দূরে, নিজের নতুন পরিচয়ে, নিজের নতুন জীবনে। কিন্তু অতীত কখনো পুরোপুরি হারিয়ে যায় না, আর খুব শীঘ্রই সেই অতীত আবার ইমনের সামনে এসে দাঁড়াবে, এমনভাবে যা তার জীবনের গতিপথই বদলে দেবে। সকাল থেকেই ইমন গ্লোবাল হোল্ডিংসের হেড অফিসে ব্যস্ততা। আজ আমেরিকার একটি বড় কোম্পানির প্রতিনিধিরা আসবে। কয়েক মাস ধরে চলা আলোচনার আজ গুরুত্বপূর্ণ দিন। অফিসের সবাই প্রস্তুতি নিচ্ছে, ফাইল চেক করা হচ্ছে, প্রেজেন্টেশন সাজানো হচ্ছে, মিটিং রুমে শেষবারের মতো সব কিছু পরীক্ষা করা হচ্ছে। এদিকে ইমন নিজের কেবিনে বসে রিপোর্ট দেখছে। সেক্রেটারি দরজায় নক করলো। স্যার, দ্য আমেরিকান ডেলিগেশন হ্যাজ বিন অ্যারাইভড। ওকে, ব্রিং দেম ইন।
কিছুক্ষণ পর পুরো টিম মিটিং রুমে জড়ো হলো। আজ নীলাদের কোম্পানির টিমও এসেছে, কারণ এই প্রজেক্টে তারা পার্টনার হিসাবে কাজ করবে। নীলা রুমে ঢুকতেই একবার ইমনের দিকে তাকালো, ইমানও তাকালো, কিন্তু দুজনেই দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। পেশাদার পরিবেশে ব্যক্তিগত অনুভূতির কোনো জায়গা নেই। ঠিক তখনই দরজা খুলে আমেরিকার টিম ভিতরে প্রবেশ করলো। সবার সামনে একজন তরুণী, লম্বা, আত্মবিশ্বাসী, স্মার্ট, অসাধারণ সুন্দরী। তার নাম এমিলি। ভেতরে ঢুকেই সে সবার সাথে পরিচিত হতে লাগলো, কিন্তু ইমনের সামনে এসে যেন কয়েক সেকেন্ড থেমে গেল। সো ইউ আর মিস্টার ইমন? নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। অদ্ভুতভাবে মেয়েটা কয়েক সেকেন্ড বেশি সময় ধরে হাত ধরে রাখলো। নীলা সেটা স্পষ্ট লক্ষ্য করলো। তার ভ্রু কুঁচকে গেল, কিন্তু কিছু বলল না। মিটিং শুরু হলো। স্ক্রিনে প্রজেক্টের তথ্য ভেসে উঠেছে। ইমন অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো পরিকল্পনা বুঝিয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য মার্কেট অ্যানালাইসিস। সে যখন কথা বলে পুরো রুম চুপ হয়ে যায়, কারণ তার ব্যাখ্যা করার ক্ষমতা অসাধারণ। জটিল বিষয়ও সহজ করে বুঝতে পারে। কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। এমিলি বারবার ইমনের দিকেই তাকিয়ে আছে। প্রেজেন্টেশনের চেয়ে যেন বক্তার প্রতি তার বেশি আগ্রহ। পাশে বসা একজন সহকর্মী কনুই দিয়ে তাকে ধাক্কা দিল। ইমিলি, ফোকাস। ও সরি। কিন্তু 5 মিনিট পর আবার একই ঘটনা। ইমন কিছু বোঝাচ্ছে, আর এমিলি হা করে তার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে নীলার মুখ ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে। তার নিজেরও বুঝতে কষ্ট হচ্ছে কেন এমন লাগছে। সে কি বিরক্ত, নাকি অন্য কিছু? ইমন যখন স্ক্রিনে নতুন ডেটা দেখাচ্ছিল, এমিলি হঠাৎ বলল, মিস্টার ইমন, ইয়েস। অনেস্টলি ইউ আর এ জিনিয়াস। থ্যাংক ইউ। কিন্তু নীলা, তার মুখ আরও গম্ভীর হয়ে গেল। মিটিং চলতে লাগলো। এমিলি সুযোগ পেলেই ইমনের সাথে কথা বলছে। কখনো কোনো প্রশ্ন করছে, কখনো প্রশংসা করছে, কখনো অকারণে হাসছে। সবাই বিষয়টা খেয়াল করেছে, শুধু ইমন যেন স্বাভাবিকভাবেই নিচ্ছে, কারণ তার বোন পুরোপুরি কাজে। এক পর্যায়ে বিরতির সময় সবাই কফি নিতে বের হলো। এমিলি সরাসরি ইমনের পাশে গিয়ে দাঁড়ালো। You know, I heard a lot about you. রিয়েলি? Yes, but honestly, you exceeded my expectations. I don't know if that's a compliment. Trust me, it is. দূর থেকে সবকিছু দেখছে নীলা। তার মেজাজ ধীরে ধীরে খারাপ হচ্ছে। বান্ধবী সুলভ সহকর্মী পাশে এসে বলল, কি হয়েছে? কিছু না। তাহলে এমন রাগী মুখ কেন? আমি রাগী নই। ও আচ্ছা, তাহলে এই আমেরিকার মেয়েটা ইমনের আশেপাশে ঘুরছে দেখে তোমার কিছুই হচ্ছে না? আমি কেন কিছু মনে করব? সেটা তুমিই জানো। নীলা বিরক্ত হয়ে অন্যদিকে চলে গেল। কিন্তু সত্যি কথা হলো, সে নিজেও বুঝতে পারছে না কেন এত বিরক্ত লাগছে, কেন এমিলির প্রতিটা হাসি তার চোখে লাগছে, কেন মেয়েটা ইমনের সাথে কথা বললেই তার মেজাজ খারাপ হচ্ছে। মিটিং আবার শুরু হলো। ইমন পুরো প্রজেক্টের শেষ অংশ ব্যাখ্যা করলো। সবাই মুগ্ধ, এমিলি সব চাইতে বেশি। মিটিং শেষ হওয়ার পর সে আবার বলল, Mr. Iman, I would love to have dinner with you sometime. পুরো রুম কয়েক সেকেন্ড চুপ করে গেল। সরাসরি প্রস্তাব। সবাই অবাক, আর নীলা, তার মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে অন্যদিকে তাকিয়ে রইল। ইমন কয়েক সেকেন্ড চুপ করে থেকে ভদ্রভাবে বলল, Maybe another times. Right now I am very busy. Then I will ask you again. ইমন শুধু হালকা হাসল। অন্যদিকে নীলার বুকের ভেতরে অদ্ভুত এক স্বস্তি কাজ করল, কিন্তু সে নিজেই সেটা স্বীকার করতে রাজি না, কারণ ধীরে ধীরে একটা সত্য স্পষ্ট হয়ে উঠেছে। ইমন শুধু তার ব্যবসায়িক পার্টনার নয়, তার চেয়ে অনেক বেশি কিছু হয়ে উঠেছে। আর সেটা বুঝতে পেরে নীলা নিজেই ভয় পাচ্ছে। সময় কারোর জন্য থেমে থাকে না। দিন কেটে যাচ্ছে, সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠেছে। নীলা বদলে যাচ্ছে, নিজের অজান্তেই বদলে যাচ্ছে।
আগে ব্যবসা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার সময় ছিল না তার। সকাল থেকে রাত পর্যন্ত শুধুই কাজ, মিটিং, প্রজেক্ট, সিদ্ধান্ত। কিন্তু এখন দিনের কোনো না কোনো সময় ইমনের কথা তার মাথায় চলে আসেই। ইমন আজ কি করছে, খেয়েছে কিনা, কোনো মিটিংয়ে আছে, ক্লান্ত কিনা, এইসব অদ্ভুত চিন্তা মাথায় ঘুরতে থাকে। আর সব চাইতে বড় সমস্যা, ইমনের আশেপাশে অন্য কোনো মেয়েকে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। কয়েকদিন আগে এক ব্যবসায়ী নারী মিটিংয়ের শেষে ইমনের প্রশংসা করছিল। নীলা তখন পাশে দাঁড়িয়েছিল। Mr. Iman, you are one of the most impressive businessmen I've ever met. ইমন ভদ্রভাবে হেসেছিল, আর নীলা সে পুরো সময় মুখ গোমরা করে দাঁড়িয়েছিল। পরে নিজের উপরেই বিরক্ত হয়েছিল। আমার কি হয়েছে? আমি কেন এমন করছি? কিন্তু উত্তর তার জানা, সে শুধু স্বীকার করতে চাইছে না। কারণ সে বুঝতে শুরু করেছে সে ইমনকে ভালোবেসে ফেলেছে, ধীরে ধীরে, গভীরভাবে, অজান্তেই। এদিকে ইমন নিজের কাজ নিয়েই ব্যস্ত। যদিও নীলার উপস্থিতি এখন তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে যখন নীলা হাসে, তখন তার নিজেরও ভালো লাগে। কিন্তু সে এখনও নিজের অনুভূতি নিয়ে নিশ্চিত না, কারণ তার অতীতের ক্ষতগুলো এখনও শুকোয়নি। কয়েক সপ্তাহ পরে আজ আবার আমেরিকার টিম এসেছে এবং তাদের নেতৃত্বে আছে এমিলি। আগের মতোই আত্মবিশ্বাসী, আগের মতোই প্রাণবন্ত, আর আগের মতোই ইমনের প্রতি তার আগ্রহ একটুও কমেনি। মিটিং শুরু হলো। প্রজেক্ট নিয়ে দীর্ঘ আলোচনা, নতুন বিনিয়োগ, নতুন বাজার, নতুন পরিকল্পনা, সব কিছু নিয়ে কয়েক ঘন্টা ধরে চলল কথা। মিটিংয়ে পুরো সময় এমিলির চোখ প্রায় ইমনের দিকে চলে যাচ্ছিল, আর নীলা সেটা প্রতিবারই লক্ষ্য করছিল। তার মেজাজ ধীরে ধীরে খারাপ হচ্ছিল। একসময় সে নিজের নোটবুক বন্ধ করে ফেলল। সহকর্মী নিচু গলায় বলল, আবার শুরু হলো? কি? তোমার জেলাসি। শ্যাট আপ। সহকর্মী মুচকি হেসে ফেলল। মিটিং শেষ হলো বিকেলের দিকে। সবাই ধীরে ধীরে রুম থেকে বের হতে লাগলো। নীলা একটা ফাইল নিতে গিয়ে একটু পিছিয়ে পড়ল, আর তখনই ঘটনা ঘটল। প্রায় সবাই বের হয়ে গেছে। রুমে এখন শুধু কয়েকজন মানুষ। এমিলি ধীরে ধীরে ইমনের সামনে এসে দাঁড়ালো। ইমন তখন নিজের ফাইল গুছাচ্ছে। Mr. Iman, Yes. I don't usually do this. Do what? I like you a lot. ইমন স্থির হয়ে গেল। সে এমন কিছু আশা করেনি। রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা নীলাও জমে গেল। তার হাতের ফাইল শক্ত হয়ে উঠল, হৃদস্পন্দন বেড়ে গেল। এমিলি কথা চালিয়ে গেল। I have met many successful people, but you are different. You are intelligent, respectful, strong, and honestly, I think I'm falling for you. পুরো রুম নিস্তব্ধ। ইমন কয়েক সেকেন্ড কোনো কথা বলল না, কারণ সে কাউকে অপমান করতে চায় না, আবার ভুল আশাও দিতে চায় না। অন্যদিকে নীলা শ্বাস আটকে সব দেখছে। তার মনে হচ্ছে সময় থেমে গেছে। সে শুধু অপেক্ষা করছে ইমনের উত্তরের জন্য। অবশেষে ইমন শান্ত গলায় বলল, এমিলি, থ্যাংক ইউ। এমিলি হালকা হাসলো, কিন্তু পরের কথাটা শোনার জন্য প্রস্তুত ছিল না। It takes courage to be honest about your feelings, and I respect that. But I cannot give you the answer you are hoping for, because it wouldn't be fair. I don't want to start something when my heart isn't ready. কথাগুলো সে খুব ভদ্রভাবে বলল, কোনো অপমান নয়, কোনো কঠোরতাও নয়, শুধু সত্য। You are a wonderful person, but I don't want to give you false hope. I guess that's another reason people admire you. I'm sorry. Don't be. At least you're honest. Friends? Friends. দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল নীলা, আর তার বুকের ভেতরে জমে থাকা চাপা ভয়টা ধীরে ধীরে মিলিয়ে গেল। একটা অদ্ভুত স্বস্তি অনুভব করলো সে। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজের সেই হাসি লুকিয়ে ফেলল। কারণ সে জানে না ইমন কাউকে ভালোবাসে কিনা, আর যদি ভালোবাসে তাহলে সেই মানুষটা কে। এদিকে ইমন জানলার দিকে তাকিয়ে রইল।
আর তার অজান্তেই একটা মুখ তার মনে ভেসে উঠল, একটা জেদি, রাগী কিন্তু খুব আপন মনে হওয়া মুখ, নীলা। আর সেদিন প্রথমবারের মতো সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি আসলে কাউকে আমার হৃদয়ের কাছে আসতে দিচ্ছি? সময় নিজের গতিতে এগিয়ে চলেছে, দিন, সপ্তাহ, মাস, কিন্তু ইমনের জীবনে একটা জিনিস বদলায়নি, একাকিত্ব। ব্যবসার জগতে আছে এক কিংবদন্তি নাম, কানাডার শীর্ষ ব্যবসায়ীদের তালিকার নাম, কানাডার শীর্ষ ব্যবসায়ীদের তালিকায় তার নাম সবার উপরে। তার একটা সিদ্ধান্তে কোটি কোটি ডলারের বিনিয়োগ হয়। তার একটা কথার জন্য বড় বড় কোম্পানি অপেক্ষা করে। যখন সে নিজের বিশাল বাড়িতে ফিরে আসে, তখন পুরো বাড়িটা নীরব, কেউ অপেক্ষা করে না, কেউ জিজ্ঞেস করে না খেয়েছো, ক্লান্ত লাগছে, আজকের দিকটা কেমন গেল। একদিন রাতে অফিস থেকে ফিরে সোফায় বসেছিল ইমন, চারপাশে নীরবতা। হঠাৎ তার মনে হলো এভাবে আর কতদিন। টাকা আছে, সম্মান আছে, সাফল্য আছে, কিন্তু নিজের মানুষ কেউ নেই। ঠিক তখনই তার মনে একটা মুখ ভেসে উঠল, নীলা। তার হাসি, তার রাগ, তার জেদ, তার যত্ন। ইমন মৃদু হেসে ফেলল। মনে হয় উত্তরটা আমি অনেক আগে পেয়ে গেছি। সে বুঝে গেছে সে নীলাকে নিজের জীবনে চায়, শুধু ব্যবসায়িক পার্টনার হিসাবে নয়, নিজের জীবনের সঙ্গী হিসাবে। কিন্তু একটা ভয়ও আছে, যদি নীলা না বলে, যদি সে শুধু বন্ধুত্বের জায়গা থেকে দেখে। কয়েক সেকেন্ড চিন্তা করে ইমন মাথা নাড়ল। না, যা হবার হবে, আমি অন্তত নিজের মনের কথা বলবো। সেদিন রাতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, যে উত্তরই আসুক সে নীলাকে বিয়ের প্রস্তাব দেবে। পরের দিন আবার মিটিং, নতুন প্রজেক্ট, নতুন পরিকল্পনা। পুরো সকালটা ব্যস্ততায় কেটে গেল। ইমন চেষ্টা করছিল স্বাভাবিক থাকার, কিন্তু আজ তার মনোযোগ বারবার হারিয়ে যাচ্ছে, কারণ একটা কথাই মাথায় ঘুরছে, আজ বলবে, আজই বলবে। অন্যদিকে নীলাও বিষয়টা বুঝতে পারছে না, কেন কেন আজ ইমনকে এমন অস্থির লাগছে। মিটিংয়ের মাঝেও কয়েকবার সে ইমনের দিকে তাকিয়েছে, কিন্তু কোনো কারণ খুঁজে পায়নি। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হলো, সবাই একে একে বের হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই বিশাল কনফারেন্স রুম প্রায় ফাঁকা হয়ে গেল। এখন শুধু ইমন আর নীলা। নীলা ফাইল গোছাচ্ছিল, হঠাৎ ইমনের কণ্ঠ শুনতে পেল। নীলা? জি। ইমন কয়েক সেকেন্ড চুপ করে রইল। এত বড় বড় ব্যবসায়িক আলোচনা সে অনায়াসেই করতে পারে, কিন্তু আজ একটা সাধারণ কথাও বলতে কষ্ট হচ্ছে। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে। কিছু বলবেন? আমি একটা ব্যক্তিগত কথা বলতে চাই। বলুন। আমি গড়িয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি, আমি তোমাকে পছন্দ করি অনেকটা। তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার উপস্থিতি ভালো লাগে, আর আমি অনুভব করেছি আমার জীবনের বাকি পথটাও তোমাকে পাশে নিয়ে হাঁটতে চাই। তাই আমি জানতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? পুরো রুম নিস্তব্ধ। কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, কেউ কোনো কথা বলছে না। ইমনের বুকের ভেতরেও অদ্ভুত উত্তেজনা। জীবনে প্রথমবার কোনো উত্তর পাওয়ার জন্য সে এতটা অপেক্ষা করছে। নীলা ধীরে ধীরে মাথা নিচু করল, তারপর ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল। ইমন অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা মাথা তুলে বলল, আমি ভেবেছিলাম আপনি বলতে আরও সময় নেবেন। মানে আমি অনেক আগে উত্তর ঠিক করে রেখেছি। হ্যাঁ। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। ইমন বিশ্বাসই করতে পারছে না। নীলা আবার বলল, আমি রাজি। ইমনের চোখে অবিশ্বাস, তারপরে ধীরে ধীরে সেই অবিশ্বাসের জায়গায় হাসি ফুটে উঠল। অনেক দিন পর, খুব অনেক দিন পর, একটা সত্যিকারের হাসি। সত্যি? না, মিথ্যা। দুজনেই হেসে উঠল। কয়েক সেকেন্ডের জন্য সব কষ্ট, সব অস্থিরতা যেন দূরে সরে গেল। ইমন নিচু স্বরে বলল, ধন্যবাদ। ধন্যবাদ কেন? কারণ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উত্তরটা দিয়েছ। নীলার গাল হালকা লাল হয়ে উঠল। সে অন্যদিকে তাকিয়ে ফেলল। আর ইমন, তার মনে হচ্ছে বহু বছরের একাকিত্বের অন্ধকারে প্রথমবারের মতো আলো জ্বলেছে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। ইমন আর নীলার সম্পর্ক এখন আর গোপন নেই,
কানাডার ব্যবসায়িক জগতের প্রায় সবাই জানে দেশের সবচাইতে সফল তরুণ ব্যবসায়ী ইমন রহমান বিয়ে করতে যাচ্ছে। আর তার হবু স্ত্রী নীলা চৌধুরী। খবরটা প্রকাশ হওয়ার পর পুরো মিডিয়ায় যেন ঝড় বয়ে গেল। বড় বড় বিজনেস ম্যাগাজিন, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, সব জায়গায় একটাই আলোচনা, কানাডার টপ বিজনেসম্যান ইমন রহমানের বিয়ে। কিন্তু এইসবের মাঝেও ইমনের মন অদ্ভুত শান্ত, কারণ বহু বছর পর সে সত্যিই খুশি, সুখী। তার জীবনে এখন এমন একজন মানুষ এসেছে যার সাথে কথা না বললে দিন অসম্পূর্ণ লাগে, যার হাসি দেখলে ক্লান্তি দূর হয়ে যায়, যার উপস্থিতি বিশাল খালি বাড়িটাকেও আপন মনে করায়। অন্যদিকে নীলাও বদলে গেছে। আগের সেই শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকা মেয়েটা এখন হাসে বেশি, রাগ করে, অভিমান করে, আবার কয়েক মিনিট পর নিজেই এসে কথা বলে। আর ইমন, সে এসব খুব উপভোগ করে। আজ সেই প্রতীক্ষিত দিন, আজ তাদের বিয়ে। কানাডার সবচাইতে বিলাসবহুল অনুষ্ঠানগুলোর একটি। অনুষ্ঠানের জন্য শহরের বিখ্যাত একটি গ্র্যান্ড হল বুক করা হয়েছে। সকাল থেকেই পুরো হল সাজানোর কাজ শেষ। চারিদিকে সাদা আর সোনালি ফুল, ঝলমলে আলো, অসাধারণ সাজসজ্জা। প্রবেশপথ থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত সব কিছু যেন রূপকথার রাজ্য। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, কূটনীতিক, বিখ্যাত ব্যক্তিত্ব, সবার আমন্ত্রণ আছে। অনেকেই শুধু ইমনকে এক নজর দেখার জন্য এসেছে। বিকেলের দিকে অতিথিরা আসতে শুরু করলো। সারা হল ভরে উঠল। ক্যামেরার ফ্ল্যাশ থামছেই না। অন্যদিকে আলাদা রুমে বসে আছে নীলা। আজ তাকে যেন রাজকন্যার মতো লাগছে। ভারী লেহেঙ্গা, সুন্দর গয়না, পরিপাটি সাজ, কিন্তু তার হাত কাঁপছে। বান্ধবী পাশে বসে হেসে বলল, ভয় লাগছে? একদম না। তাহলে হাত কাঁপছে কেন? নীলা চুপ হয়ে গেল। আসলে তার বুকের ভিতরে অদ্ভুত অনুভূতি। আজ থেকে সব কিছু বদলে যাবে। আজ থেকে সে শুধু নীলা থাকবে না, হবে ইমনের জীবন সঙ্গী। এদিকে অন্য রুমে ইমন প্রস্তুত হচ্ছে। তার চারিপাশে কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী, সবাই খুশি। একজন মজা করে বলল, স্যার, আজকে কিন্তু আপনার সেই কড়া ব্যবসায়ী ডাব দেখানো যাবে না। চেষ্টা করব। বিশ্বাস হচ্ছে না যে মানুষটা কোটি ডলারের ডিল সাইন করার সময়ও নার্ভাস হয় না, সে আজ এত চুপচাপ। সবাই হেসে উঠল। কিন্তু সত্যি কথা হলো, ইমনের বুকও আজ অদ্ভুতভাবে কাঁপছে। কারণ এই মুহূর্তটার জন্য সে বহুদিন অপেক্ষা করেছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। হলের সব আলো একটু ম্লান হয়ে গেল। সব অতিথির দৃষ্টি মঞ্চের দিকে। প্রথমে প্রবেশ করলো ইমন। কালো শুটে তাকে অসাধারণ লাগছে। সারা হল হাততালিতে মুখর হয়ে উঠল। কিন্তু ইমন কারোর দিকে তাকাচ্ছে না। তার চোখ শুধু একদিকেই, প্রবেশপথ। কয়েক সেকেন্ড পর দরজা খুলল আর ভেতরে প্রবেশ করলো নীলা। মুহূর্তের জন্য পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে। নীলাকে আজ সত্যি অসাধারণ লাগছে। কিন্তু সবচাইতে বেশি অবাক হলো ইমন। সে স্থির হয়ে তাকিয়ে রইল, যেন চোখ সরাতেই পারছে না। নীলা ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছে, আর তার চোখও শুধু ইমনের উপর। দুজনের চোখে হাজারো না বলা কথা। অবশেষে তারা মুখোমুখি দাঁড়ালো। ইমন মৃদু হেসে বলল, আজকে তোমাকে দেখে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সবাই দেখছে। দেখুক, আজ আমাদের বিয়ে। চারিপাশে হাসির রোল পড়ে গেল। অনুষ্ঠান চলতে লাগলো। আনুষ্ঠানিকতা শেষ হলো। অতিথিরা শুভেচ্ছা জানাতে লাগলো। ছবি তোলা হলো। সব কিছু নিখুঁত। কিন্তু দূরে কোথাও ভাগ্য আরেকটা গল্প লিখছে। আরেকটা গল্প, যার সাথে জড়িয়ে আছে ইমনের হারিয়ে যাওয়ার অতীত, যার সাথে জড়িয়ে আছে নীলিমা চৌধুরী। আর সেই সত্য এখনো ইমনের সামনে আসেনি। আজকের রাতটা আনন্দের, ভালোবাসার, নতুন শুরুর। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হতে হতে গভীর রাত হয়ে গেছে। সারা দিন অতিথি, ছবি তোলা, শুভেচ্ছা, হাসি, আনন্দে কেটে গেছে। অবশেষে সবাই বিদায় নেওয়ার পর ইমন নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। আজ থেকে এই রুম শুধু তার একার না,
আজ থেকে এখানে আরেকজন মানুষেরও অধিকার আছে, তার স্ত্রী নীলা। দরজা খুলে ভিতরে ঢুকতেই সে কয়েক মুহূর্ত থমকে গেল। পুরো রুম ফুল দিয়ে সাজানো, নরম আলো জ্বলছে, আর বিছানার একপাশে বসে আছে নীলা, মাথা নিচু করে। আজকে সেই আত্মবিশ্বাসী মেয়েটাকে কেমন যেন লাজুক লাগছে। ইমন ধীরে ধীরে এগিয়ে গেল। নীলা চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। ইমন মুচকি হেসে বলল, মিসেস নীলা রহমান, নামটা কেমন লাগছে? আপনি না আমি কি? সব সময় খুঁজে দেন। আচ্ছা ঠিক আছে, আর খুঁজা দিব না, ধন্যবাদ। আবার ধন্যবাদ? হ্যাঁ, কারণ তুমি আমার জীবনে এসেছো। আমিও তো আপনাকে ধন্যবাদ দিতে পারি, কেন? কারণ আপনি আমার জীবনে এসেছেন। দুজনেই হেসে উঠল। রাতটা গল্প করতে করতেই কেটে গেল। শৈশবের গল্প, ব্যবসার গল্প, ভবিষ্যতের গল্প, ভবিষ্যতের স্বপ্ন। বহুদিন পর ইমন নিজের মন খুলে কারোর সাথে কথা বলছে। তার একাকিত্বের কথা, কষ্টের কথা, অপমানের কথা। যদিও পুরো সত্যটা এখনো বলেনি, কিন্তু নীলা বুঝতে পারছে এই মানুষটার বুকের ভেতরে অনেক না বলা যন্ত্রণা জমে আছে। রাতের এক সময় নীলা ইমনের কাঁধে মাথা রাখলো, আর ইমন অনুভব করলো যে শান্তিটা সে এত বছর খুঁজেছে, হয়তো সেটাই আজ তার পাশে বসে আছে। কয়েক সপ্তাহ পর একদিন সকালে নাস্তা করতে করতে ইমন বলল, নীলা, হুম। আমি বাংলাদেশে যেতে চাই। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, কারণ সে জানে বাংলাদেশ মানেই ইমনের অতীত, ইমনের হারিয়ে যাওয়া জীবন। নীলা নরম গলায় বলল, চাচার কাছে। হ্যাঁ, 5 বছর হয়ে গেছে, জানি না উনি কেমন আছেন। তাহলে চলুন, আমিও যাব। সত্যি? আমি আপনার স্ত্রী না? ইমন হেসে ফেলল। বাংলাদেশ। দীর্ঘ যাত্রা শেষে তাদের গাড়ি এসে থামল সেই ছোট্ট শহরের সামনে। 5 বছর আগের সেই শহর, যেখান থেকে একদিন অপমান নিয়ে চলে গিয়েছিল ইমন। আজ সে ফিরেছে, কিন্তু আগের সেই অসহায় ছেলে হয়ে নয়, নিজের পরিচয়ে, নিজের সম্মানে। গাড়ি ধীরে ধীরে সেই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। ইমনের বুক কাঁপছে। 5 বছর পর সে এই বাড়ি দেখছে। কত স্মৃতি, কত কষ্ট, কত অপমান, সব কিছু চোখের সামনে ভেসে উঠছে। উঠোনে বসেছিলেন চাচা। হঠাৎ গাড়ির শব্দ শুনে তাকালেন। প্রথমে চিনতে পারলেন না, তারপর গাড়ি থেকে নামলো ইমন। মুহূর্তের জন্য মানুষটা স্থির হয়ে গেলেন। তার হাত কাঁপতে শুরু করলো, চোখ বড় হয়ে গেল। ইমন, বাবা ইমন। তিনি ইমনকে শক্ত করে জড়িয়ে ধরলেন। 5 বছরের জমে থাকা কান্না একসঙ্গে বের হয়ে এলো। তুই বেঁচে আছিস বাবা, তুই বেঁচে আছিস। চাচা? দুজনেই কাঁদছে। চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে ঘর থেকে বের হয়ে এলেন চাচি। তিনি প্রথমে কিছুই বুঝতে পারলেন না, তারপরে ইমনকে দেখে স্থির হয়ে গেলেন। হাত থেকে গ্লাস পড়ে গেল। ইমন? তার চোখ ভরে উঠল পানিতে। তিনি কয়েক কদম এগিয়ে এসে থেমে গেলেন। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধুই কান্না। ইমন তার দিকে তাকিয়ে রইল। তার মনে পুরনো কষ্ট আছে, কিন্তু আজ মানুষের চোখের অনুশোচনাও দেখতে পাচ্ছে। ঠিক তখন ইমন হাসি মুখে পাশে দাঁড়ানো নীলার দিকে তাকালো। চাচা দেখেন, আপনাদের বৌমা। চাচা অবাক হয়ে নীলার দিকে তাকালেন, তারপরে খুশিতে মুখ উজ্জ্বল হয়ে উঠল। বৌমা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, বেঁচে থাকো, সুখে থাকো। চাচার চোখে তখন আনন্দের জল। এদিকে চাচিও কাঁদতে কাঁদতে নীলার মাথায় হাত রাখলেন। আল্লাহ তোমাদের সুখে রাখুক মা। তারপর তার দৃষ্টি আবার ইমনের দিকে গেল, আর বুকের ভেতরে অপরাধবোধটা আরও তীব্র হয়ে উঠল। কারণ যাকে একদিন অবহেলা করেছিলেন, আজ সেই ছেলেটাই মাথা উঁচু করে ফিরে এসেছে। আর তিনি জানেন তার কাছে এখনো একটা কথা বলা বাকি, একটা ক্ষমা চাওয়া বাকি। উঠোন জুড়ে তখন এক অদ্ভুত নীরবতা। 5 বছর পরে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে সবাই আবেগে ভাসছে, কিন্তু কেউ জানতো না কয়েক মুহূর্ত পর এমন একটা সত্য সামনে আসবে
যা সবার পৃথিবী উল্টে দেবে। নীলা চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছে। চাচার চোখে আনন্দের পানি, ইমনের চোখেও আবেগ। আর চাচি, তিনি যেন ভেতর থেকে ভেঙে পড়েছেন। হঠাৎ তিনি কাঁপতে কাঁপতে ইমনের সামনে এসে দাঁড়ালেন। বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। চারপাশের সবাই চুপ হয়ে গেল। ইমন কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, পুরনো কথা বাদ দেন চাচি, আমি এসব মনে রাখি নাই। না বাবা, তুই জানাইস না, আমার অপরাধ শুধু তোকে কষ্ট দেওয়া না, আমার আরো বড় অপরাধ আছে। কি বলছো তুমি? চাচির ঠোঁট কাঁপছে। তিনি যেন বহু বছরের বোঝা নামানোর সাহস জোগাড় করছেন। আজ আর লুকিয়ে লাভ নেই, আর সব সত্যি বলবো। ইমনের বুক ধক করে উঠল। কেন জানি না, হঠাৎ তার মায়ের কথা মনে পড়তে লাগলো। তোর বাবা মারা যাবার পর আমি তোর মাকে রাতের আধারে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। মুহূর্তের মধ্যে পুরো উঠোন স্তব্ধ হয়ে গেল। নীলার চোখ বড় হয়ে গেল। চাচা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। ইমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। শুধু তাই না, আমি সবার কাছে বলেছিলাম তোর মা অন্য একজন মানুষের সাথে পালিয়ে গেছে। কি? তুমি কি বললা? সত্যি বলছি। এত বড় মিথ্যা, এত বড় অপবাদ। নীলিমা এমন মেয়ে না, আমি জানতাম, আমি সবসময় জানতাম। আমি জানতামও খারাপ না, কিন্তু আমার মাথায় তখন শুধু ভয় ছিল। কিসের ভয়? নীলিমা অনেক সুন্দরী ছিল, সবাই ওর প্রশংসা করত। আমার ভয় হতো তুমি যদি ওর প্রতি দুর্বল হয়ে যাও। ছি ছি, এসব কি বলছো? আমি ওকে নিজের বোনের মতো দেখতাম। নিজের ভাইয়ের স্ত্রীকে নিয়ে এমন চিন্তা কিভাবে করলা? আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমি হিংসায় অন্ধ হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করো, সবাই আমাকে ক্ষমা করো। আমার জন্য একটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট হয়েছে, একটা সন্তান মাকে হারাইছে। ইমনের মাথার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার কানে বারবার একটা কথাই বাজছে, তোর মা পালিয়ে যায় নাই। তার চোখ ভিজে উঠল। বুকের ভেতরে জমে থাকা 5 বছরের কষ্ট যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো। ইমন কাপা গলায় বলল, তাহলে তাহলে আমার মা দোষী না? মা আমাকে ছেড়ে যায় নাই? তার কণ্ঠে ছোটবেলার সেই অসহায় ছেলেটার কান্না, যে 5 বছর ধরে নিজের মাকে ভুল বুঝেছে, যে সবার অপমান সহ্য করেছে, যে বারবার শুনেছে তোর মা পালিয়ে গেছে। চাচি কান্না করতে করতে মাথা নাড়লেন। না বাবা, তোর মা তোকে ছেড়ে যায় নাই, আমি তাড়িয়ে দিয়েছিলাম। ইমন আর নিজেকে সামলাতে পারল না। সে বসে পড়ল, 2 হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো। মা, মা, তুমি তাহলে আমাকে ফেলে যাও নাই? নীলার চোখেও পানি চলে এলো। সে ধীরে ধীরে ইমনের পাশে গিয়ে দাঁড়ালো। ইমনের কাঁধে হাত রাখলো। এতদিন ধরে যে মানুষটা নিজের মাকে ঘৃণা করার চেষ্টা করেছে, আজ সে জানতে পারল তার মা নির্দোষ। কিছুক্ষণ পর ইমন মাথা তুলল। তার চোখ লাল। উঠোন জুড়ে তখনও ভারী নীরবতা। চাচির কান্না থামছে না। চাচার চোখও ভেজা। আর ইমন সে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এত বছর ধরে বুকের ভেতরে যে প্রশ্নটা তাকে পড়িয়েছে, আজ তার উত্তর পেয়েছে। তার মা তাকে ফেলে যায়নি। এই সত্যটাই যেন তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। চাচি কাঁদতে কাঁদতে ইমনের পায়ের কাছে বসে পড়লেন। বাবা, আমি জানি আমার অপরাধের ক্ষমা হয় না। আমি তোর জীবন নষ্ট করেছি, তোর মায়ের জীবন নষ্ট করেছি। তুই চাইলে আমাকে কখনো ক্ষমা না করলেও পারিস। ইমন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে চাচির সামনে বসলো। আমি খারাপ মানুষ ছিলাম বাবা। হিংসা আর সন্দেহ আমাকে অন্ধ করে দিছিল। চাচা, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। বাবা, অতীত আর বদলানো যাবে না, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমি আর কষ্ট নিয়ে বাঁচতে চাই না। চাচার চোখেও পানি চলে এলো। চাচা এগিয়ে এসে ইমনের মাথায় হাত রাখলেন। আল্লাহ তোকে সুখে রাখুক বাবা। আমি কালই কানাডা ফিরে যাব। এত তাড়াতাড়ি? কাজ আছে, অনেক দায়িত্ব আছে।
কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যতদিন বেঁচে আছে আপনাদের সব দায়িত্ব, আমার সব খরচ আমি চালাবো। না বাবা, দরকার নেই। আমি আজ যা হয়েছি তাতে আপনার অবদানও আছে চাচা। আপনি আমাকে কখনো অবহেলা করেন নাই। আজ আমারও কিছু দায়িত্ব আছে। চাচার চোখ আবার ভিজে উঠল। তিনি ইমনকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহ তোকে অনেক বড় মানুষ বানাইছে, কিন্তু তার থেকেও বড় মন দিছে। কানাডা। কয়েকদিন পর আবার নিজ শহরে ফিরে এসেছে ইমন আর নীলা। আগের মতোই ব্যস্ততা, অফিস, মিটিং, ব্যবসা সব চলছে। কিন্তু একটা জিনিস বদলে গেছে, ইমনের চোখের ভেতরের শূন্যতা সেটা আর নেই। গভীর রাত, বাইরে তুষার পড়ছে, ঘরের ভেতর নরম আলো জ্বলছে। ইমন আর নীলা পাশাপাশি শুয়ে আছে। অনেকক্ষণ চুপচাপ থাকার পর ইমন হঠাৎ বলল, জানো নীলা, হুম। আজ আমার কোনো কষ্ট নাই। নীলা তার দিকে তাকালো। ইমনের চোখে আজ এক ধরনের শান্তি, যে শান্তি সে আগে কখনো দেখেনি। এত বছর একটা প্রশ্ন আমাকে পড়িয়েছে, কেন মা আমাকে ছেড়ে চলে গেল? আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম? আজ আমি জানি মা আমাকে ফেলে যায়নি। সে দোষী ছিল না। আজ চাইলে আমি তার সামনে যেতে পারি, নিজের পরিচয় দিতে পারি, বলতে পারি আমি তার ছেলে। কিন্তু আমি তা করব না। কেন? কারণ যদি এতে তার সংসারে অশান্তি হয়, যদি তার বর্তমান জীবনে ঝড় নেমে আসে, আমি সেটা চাই না। নীলা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। এটাই ইমন, যে নিজের কষ্টের চেয়েও প্রিয় মানুষের শান্তিকে বেশি গুরুত্ব দেয়। নীলা মৃদু হাসল। তাহলে দূর থেকে দেখবেন, দেখবেন উনি কতটা সুখে আছেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন সব সময় ভালো থাকেন। কয়েক সেকেন্ড নীরবতা, তারপরে ইমনের ঠোঁটে হাসি ফুটল, এক তৃপ্তির হাসি। ঠিক বলেছ। সে ধীরে ধীরে নীলাকে নিজের বুকে টেনে নিল। নীলা মাথা রাখল তার কাঁধে। বাইরে তুষার পড়ছে, ভিতরে শান্তি। একসময় যেই ছেলেটা অপমান সহ্য করে কলেজ ছেড়ে চলে গিয়েছিল, আজ সে সফল, সম্মানিত। আর সব চাইতে বড় কথা, সে নিজের মনের শান্তি খুঁজে পেয়েছে। কারণ জীবনে সব ক্ষত ভালোবাসা দিয়ে ভরে না। কিছু ক্ষত ভরে যায় সত্য জানার পর, আর কিছু ক্ষত ভরে যায় যখন পাশে একজন মানুষ থাকে যে নিঃস্বার্থভাবে বলে আমি আছি। ইমন চোখ বন্ধ করল। তার ঠোঁটে হাসি, বুকের ভেতরে শান্তি, আর পাশে তার সব চাইতে আপন মানুষ নীলা। এইভাবেই শেষ হলো ইমন আর নীলার গল্প।